দেখতে পাচ্ছ তো স্ক্রিন? হ্যাঁ স্যার। আচ্ছা, বলো আগের দিন পড়াশোনায় কিছু অসুবিধা আছে কিনা বলো। আগের দিন পড়াশোনায় কিছু বুঝতে কিছু প্রবলেম ছিল, দেখে নিয়েছো একটুখানি? স্যার পিডিএফ এ সেন্ড করব। হ্যাঁ হ্যাঁ, ওটা পাঠিয়ে দেবো। হ্যাঁ, বলে দেবো। আচ্ছা, দেখো 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 আমরা সারফেস টেনশনের যে সিলেবাসে, স্ট্যান্ডার্ড সিলেবাসে যা কিছু থাকে সেগুলো আমরা আগের দিন বলেছিলাম, তার কিছুটা পোর্শন আগের দিন আলোচনা করেছিলাম। আজকে বাকি পোর্শনটা আমরা আলোচনা করে নেব। আজকে 4টে টপিক নিয়ে আমাদের আলোচনা করতে হবে। প্রথমটা হচ্ছে ভেপার প্রেশার ওভার এ কার্ভ সারফেস। আমরা এমনি ভেপার প্রেশার জিনিসটা কি এবং বয়লিং পয়েন্টের যে প্রেশার ডিপেন্ডেন্ট সেখান থেকে ক্ল্যাপেরন ইকুয়েশন, এবং সেটা একটা স্পেশাল কেসে তোমার কাছে কনডেন্স ফেজ ভার্সেস ভেপার, অর্থাৎ সলিড ভেপার বা লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম নিয়ে কথাবার্তা বলি। তাহলে সেক্ষেত্রে ক্ল্যাপেরন ইকুয়েশনটা কেমন করে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন রিডিউস করে যাচ্ছে সেটুকু আলোচনা করেছি। এবারে যখন একটা সারফেস নিয়ে কথাবার্তা বলতে হয়, কন্ট্যাক্ট অ্যাঙ্গেলের উপরে নির্ভর করে আপার সারফেসটা আইদার কনকেভ আপওয়ার্ড অথবা কনভেক্স আপওয়ার্ড হয়। তাহলে সেই সারফেসটা বেসিক্যালি কার্ভড হয়ে গেল। সেই কার্ভড সারফেসে ভেপার প্রেশারটা কি হবে তার রিলেটেড যে ইকুয়েশন, তাকে বলে কেলভিন ইকুয়েশন, সেই কেলভিন ইকুয়েশনটা নিয়ে একটু আলোচনা করতে হবে। তারপরে ক্যাপিলারি রাইজ এবং ক্যাপিলারি ডিপ্রেশন, যেটা তোমার সারফেস টেনশনের কনটেক্সট হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা আর কি। ক্যাপিলারি রাইজ, ক্যাপিলারি ডিপ্রেশন, মানে ক্যাপিলারিটি বলে যে ব্যাপারটা, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার আর কি। হ্যাঁ, সেইটা এখানে আলোচনা হবে। তারপর ডিটারমিনেশন অফ রিলেটিভ সারফেস টেনশন, ইউজুয়ালি স্ট্যালাগমোমিটার ইউজ করে কেমন করে রিলেটিভ সারফেস টেনশন বের করতে হয়, যেটা তোমাদের প্র্যাকটিক্যালও করতে হয়, সেটাকে আমাকে দেখতে হবে। আর ফাইনালি টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ সারফেস টেনশন, সারফেস টেনশনটা টেম্পারেচারের উপরে কেমন করে ডিপেন্ড করছে সেই পার্টটাকে দেখতে হয়। তাহলে এই টোটাল জিনিসটা আমাদের আলোচনার বিষয়। তাহলে আমরা ভেপার প্রেশার ওভার কার্ভ সারফেস সেই রিলেটেড যে কেলভিন ইকুয়েশন, সেটা হচ্ছে এরকম যে কেলভিন ইকুয়েশন of vapor pressure over a curved surface is given by P equal to P0 e to the power minus 2 m gamma by rho L RT into R when the glass capillary dipped in water, মানে গ্লাস ক্যাপিলারি যখন জলের মধ্যে ডিপ করা হয় তখন এই কনকেভ আপওয়ার্ড হয়, আর ওয়াটার ড্রপলেট করলে সেটা যে কনভেক্স আপওয়ার্ড হয়। কনভেক্স আপওয়ার্ড হলে এই মাইনাসটাকে প্লাস হয়ে যাচ্ছে। যেখানে P0টা হচ্ছে ফ্ল্যাট সারফেস হলে যে ভেপার প্রেশার হয় সেইটা, এমটা হচ্ছে মোলার মাস অফ দ্য লিকুইড, গামা হচ্ছে তার সারফেস টেনশন, রো এলটা হচ্ছে তোমার লিকুইডের ডেনসিটি, আরটি তো বুঝতেই পারছো আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন, আর আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি বা রেডিয়াস অফ দ্য, যদি ড্রপলেট হয় রেডিয়াস অফ দ্য ড্রপ বা ড্রপলেট, এইটা। তাহলে এই যে ইকুয়েশনগুলো, এই ইকুয়েশনটাই হচ্ছে তোমার বেসিক্যালি কেলভিন ইকুয়েশন। আজ এবার সেই কেলভিন ইকুয়েশনটার ডেরিভেশনটা আমাদের একটুখানি দেখতে হবে। দেখো, ধর একটা ফ্ল্যাট সারফেস তুমি কনসিডার করছো। এই যে সারফেসটা, তার নিচে জাস্ট ইমিডিয়েটলি নিচে যদি প্রেশার P0 হয় আর তার ঠিক উপরে প্রেশারটা, এটা এয়ারের প্রেশার, এক্সটার্নাল প্রেশার হয়, তা ফ্ল্যাট সারফেসে তোমার P এক্সটার্নাল আর P0 সেই দুটো হচ্ছে সমান হয়। মানে তুমি একটা লিকুইড সারফেস কনসিডার করছো, লিকুইড সারফেসে জাস্ট বিলো দ্য লিকুইড সারফেস আর অ্যাভাব দ্য লিকুইড সারফেস অর্থাৎ ভেপারে, এই দুটো প্রেশার হচ্ছে সমান হয়ে যায় যখন তুমি ফ্ল্যাট সারফেস কনসিডার করো। আর এবারে এই ধরনের সিচুয়েশন যদি হয়, এখানে হচ্ছে, এখানে দেখো এটা যে কনকেভ ডাউনওয়ার্ড, মানে একটা ড্রপলেট তুমি যখন কনসিডার করছো, লিকুইড ড্রপ বেসিক্যালি যখন তুমি কনসিডার করছো, সেটাকে স্পেরিক্যাল তুমি ধরে নাও, তাহলে দেখে ভেতরের দিকটা কনকেভ সাইড, বাইরের দিকটা কনভেক্স সাইড। এবার আমি জাস্ট এর আগের দিনের লাস্ট পোর্শনে যেটা আমি এক্সেস প্রেশার নিয়ে যে কথাবার্তা বলেছিলাম, সেই এক্সেস প্রেশার যেটা কনকেভ সাইডে বেশি হয়, তার মানে P1টা গ্রেটার দ্যান P এক্সটার্নাল হয়। এবার এক্সটার্নাল প্রেশার যদি 1 অ্যাটমোস্ফিয়ার হয়, তার মানে P1টা গ্রেটার দ্যান 1 অ্যাটমোস্ফিয়ার হচ্ছে, ঠিক আছে। আর এবারে দেখো এখানে P0 আর P এক্সটার্নাল কিন্তু সমান, তাহলে ফ্ল্যাট সারফেসে প্রেশারটাই এক্সটার্নাল প্রেশারের সঙ্গে সমান। তাহলে এই পার্টিকুলার কেসে কনকেভ সাইডে, তার মানে ইনসাইড দ্য লিকুইড, প্রেশারটা যদি P1 হয়, তাহলে সে P1টা সার্টেনলি গ্রেটার দ্যান P0। আবার উল্টো দিকে যখন একটা গ্লাসের ক্যাপিলারি
লিকুইডের মধ্যে ডোবানো হচ্ছে, তাহলে জলের মধ্যে ডোবানো হচ্ছে, তখন এই যে এটা হচ্ছে এই সারফেসটা দেখো, এটা যে কনকেভ আপওয়ার্ড, মানে উপর দিকটা কনকেভ, নিচের দিকটা হচ্ছে তোমার কনভেক্স। তাহলে কনভেক্স সাইডে প্রেশারটা কনকেভ সাইডে প্রেশারের থেকে কম হবে, অর্থাৎ এই যে কার্ভ সারফেসটাকে তার নিচে প্রেশারটা যদি P2 হয়, P2টা সার্টেনলি লেস দ্যান পি এক্সটার্নাল হয়ে যাচ্ছে, আর পি এক্সটার্নালটা P0 সঙ্গে সমান হয়ে যাচ্ছে বলে P2টা লেস দ্যান P0 হয়ে যাচ্ছে। তারপর দেখো, তাহলে তিনটে সিচুয়েশনে এক্ষেত্রে P0 পি এক্সটার্নালের সঙ্গে সমান, এক্ষেত্রে ইনসাইড দ্য লিকুইড প্রেশারটা হচ্ছে P0 বা পি এক্সটার্নাল থেকে বেশি, এক্ষেত্রে P2 মানে জাস্ট ইনসাইড দ্য লিকুইড, সেখানে ভেপার প্রেশারটা তোমার P2টা লেস দ্যান P0 বা P2টা লেস দ্যান পি এক্সটার্নাল, তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, এবারে আমি বলছি যে this change in pressure at constant temperature in the liquid phase changes the chemical potential of the liquid phase। মানে দেখো, এই যে কেমিক্যাল পোটেনশিয়ালটা, মানে তুমি জানো ডি মিউ ইকুয়াল টু মাইনাস এস বার ডিটি প্লাস ভি বার ডিপি, তো ডি মিউ ইকুয়াল টু মাইনাস এস বার ডিটি প্লাস ভি বার ডিপি। আর কনস্ট্যান্ট টেম্পারেচার যদি তুমি কনসিডার করো, তাহলে ডি মিউটা হয়ে যাচ্ছে কত, ভি বার ইন্টু ডিপি। তাহলে লিকুইডের জন্য কেমিক্যাল পোটেনশিয়ালের চেঞ্জ ফর দ্য লিকুইড ফেজ, the molar volume for the liquid phase into dp, অর্থাৎ প্রেসারের চেঞ্জটা, যেখানে ভি বার লিকুইড যে মোলার ভলিউম ফর দ্য লিকুইড ফেজ। মানে এটা আসছে আবার ওই জায়গা থেকে, মানে তোমার এইটা যে আমার জানা আছে যে এটা লেখাই না লেখা তাই, মানে 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 উই নো দিয়ে যদি স্টার্ট করি, উই নো ডি মিউ তো তোমার মাইনাস এস বার ডিটি প্লাস ভি বার ডিপি, এইটা তাহলে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার তুমি ডিমিউটা লিখতে পারবে ভি বার ডিপি। আর আমাদের পার্টিকুলার ক্ষেত্রে লিকুইড ফেজের জন্য ডিমিউ ফর দ্য লিকুইড সেটা হয়ে যাচ্ছে ভি বার লিকুইড ইন্টু ডিপি অফ দ্য লিকুইড, যেখানে ভি বার লিকুইড হচ্ছে মোলার ভলিউম ফর দ্য লিকুইড ফেজ। আর এবার ইনিশিয়ালি লিকুইড অ্যান্ড ভেপার আর ইন ইকুইলিব্রিয়াম। প্রথমে ধরে না লিকুইড আর ভেপার ইকুইলিব্রিয়ামে ছিল, when the liquid surface is flat। একজন আসছে বলো তো, মানে ইনিশিয়ালি লিকুইড অ্যান্ড ভেপার আর ইন ইকুইলিব্রিয়াম when the liquid surface is flat। মানে ইনিশিয়ালি যখন লিকুইড সারফেসটা ফ্ল্যাট তখন ইকুইলিব্রিয়ামে ছিল, অর্থাৎ ফ্ল্যাট সারফেস হলে দেখো প্রেসারটা হচ্ছে P0 হয়ে যাচ্ছে, তার মানে লিকুইডের কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট টেম্পারেচারটি প্রেসার P0, সেটা হচ্ছে ভেপারের কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট টেম্পারেচার প্রেসার P0 যখন ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করছে, অর্থাৎ ফ্ল্যাট সারফেস হচ্ছে। when the surface is not flat then there is a change in chemical potential, then we can write at the final equation। সেটা দেখো লিকুইডের কেমিক্যাল পোটেনশিয়ালটা কি হলো না, আগে যেটা ছিল তারপরে প্রেসারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বলে কেমিক্যাল পোটেনশিয়াল একটা চেঞ্জ হচ্ছে, তাহলে লিকুইড ফেজে কেমিক্যাল পোটেনশিয়াল চেঞ্জ ধরে নাও ডিমিউ এল হলো। ঠিক একই রকম ভেপার ফেজেও ধরে নাও কেমিক্যাল পোটেনশিয়ালের চেঞ্জ হচ্ছে ডিমিউ ভি হলো। তাহলে কার্ভ সারফেসে যখন আবার ফাইনাল ইকুইলিব্রিয়ামটা এসে যাবে, তখন ওই ইনিশিয়ালি যা কেমিক্যাল পোটেনশিয়ালের লিকুইড ফেজে প্লাস লিকুইডের ফেজে কেমিক্যাল পোটেনশিয়ালের চেঞ্জ, এটা হয়ে যাচ্ছে ভেপার ফেজে ইনিশিয়ালি যে কেমিক্যাল পোটেনশিয়াল ছিল প্লাস ভেপার ফেজে কেমিক্যাল পোটেনশিয়ালের চেঞ্জ। 2 নম্বর এবং 3 নম্বর ইকুয়েশন থেকে যেহেতু এইটা আর এইটা হচ্ছে সমান, এটা বাদ চলে গেল, তার মানে লিকুইডে কেমিক্যাল পোটেনশিয়ালের চেঞ্জ আর ভেপারে কেমিক্যাল পোটেনশিয়ালের চেঞ্জ হচ্ছে তোমার সমান হবে। তাহলে ইনিশিয়ালি ফ্ল্যাট সারফেস একটা ইকুইলিব্রিয়াম ছিল, এবার কার্ভ সারফেসে সাডেনলি ইকুইলিব্রিয়ামটা ইনিশিয়ালি ডিস্টার্বড হয়ে যাবে। এবার ইকুইলিব্রিয়ামটা, কারণ প্রেসারটা পাল্টে যাচ্ছে, আর প্রেসার পাল্টালে হচ্ছে ইকুইলিব্রিয়াম কেমিক্যাল পোটেনশিয়ালটা পাল্টায়। এবার তুমি সাফিসিয়েন্ট টাইম অ্যালাউ করলে যতক্ষণ ইকুইলিব্রিয়ামটা আবার এস্টাবলিশ হয়, তার নতুন ইকুইলিব্রিয়ামে ফাইনাল যে কেমিক্যাল পোটেনশিয়ালটা সেগুলো হচ্ছে সমান হবে। ফাইনাল কেমিক্যাল পোটেনশিয়ালটা কি হচ্ছে, ইনিশিয়ালি যে কেমিক্যাল পোটেনশিয়াল তার সঙ্গে লিকুইড ফেজে ডিমিউ এল চেঞ্জ, ভেপারে যে কেমিক্যাল পোটেনশিয়াল তার সঙ্গে ভেপার ফেজে ডিমিউ ভি চেঞ্জ। এবার 2 নম্বর 3 নম্বর ইকুয়েশন থেকে তুমি দেখতে পেলে লিকুইড ফেজে যে চেঞ্জটা হচ্ছে সেটা যে ভেপার ফেজের চেঞ্জের সঙ্গে সমান। আচ্ছা, লিকুইড ফেজের চেঞ্জটা তুমি কি লিখবে, ভিবার লিকুইড প্লাস ডিপিএল, মানে লিকুইড ফেজে প্রেসারের চেঞ্জ পুরোটাই কনস্ট্যান্ট টেম্পারেচারে ঘটছে। এটা পরিষ্কার হচ্ছে এক কনস্ট্যান্ট টেম্পারেচার, কিন্তু এখানে টেম্পারেচারে কোনো চেঞ্জ করা হচ্ছে না, এখানে কেমিক্যাল পোটেনশিয়ালের চেঞ্জটা পুরোটাই হচ্ছে প্রেসারের চেঞ্জের রেসপেক্টে দেখছি আর কি।
তাহলে ভেপার ফেজে করসপন্ডিং প্রেশার চেঞ্জ যদি ডিপি হয়, তাহলে ভেপার ফেজে কেমিক্যাল পোটেনশিয়াল চেঞ্জ হচ্ছে ভি বার ভেপার ইন্টু ডিপি। আর এবার আমি যদি অ্যাজিউম করে নিই যে ভেপারটা আইডিয়ালি বিহেভ করছে, তাহলে ভি বার ভেপারটাকে তুমি লিখতে পারো আরটি বাই পি। মানে যদি ভেপারটা আইডিয়ালি বিহেভ করছে তুমি ধরে নাও, তাহলে মোলার ভলিউমটা হয়ে যাবে আরটি বাই পি। সেটা বসিয়ে দিলাম। তাহলে কি হলো, ভি বার লিকুইড ডিপি সেটা হচ্ছে আরটি বাই পি ইন্টু ডিপি। এবার আমি ইন্টিগ্রেট করছি। দেখো, যখন মানে ভেপার ফেজে প্রেসারটা P0 ছিল, তখন ধরে নাও লিকুইড ফেজে প্রেসারটা ছিল P। যখন ভেপার ফেজে প্রেসারটা P হলো, তখন ধরে নাও লিকুইড ফেজে প্রেসারটা হয়ে গেছে তোমার P প্রাইম। ঠিক আছে? তাহলে P0 হচ্ছে ভেপার প্রেসার ওভারে ফ্ল্যাট সারফেস, P হচ্ছে ভেপার প্রেসার ওভারে কার্ভ সারফেস। ডান দিকে পুরো ভেপারের প্রেসার, তোমার ফ্ল্যাট সারফেসের প্রেসারটা হচ্ছে P0, ফ্ল্যাট আর কার্ভ সারফেসের প্রেসারটা ধরে নাও P। তাহলে যখন প্রেসারটা P0 থেকে P হচ্ছে, তখন তোমার লিকুইড ফেজে প্রেসারটা ধরে নাও P থেকে P প্রাইম হয়ে যাচ্ছে। কারণ শুরুতে যখন ফ্ল্যাট মানে ডিনোমিনেটর হচ্ছে ফ্ল্যাট সারফেসের জন্য, ফ্ল্যাট সারফেসে কি ছিল না, তোমার বেসিক্যালি এই দুটো প্রেসার হচ্ছে সমান। মানে এখানে মানে যেটা কথা হচ্ছে যে এই যে সিচুয়েশনগুলো দেখো, এই যে এইখানে সিচুয়েশনটা দেখো, যখন ফ্ল্যাট সারফেসে P0, যখন প্রেসারটা P0 ছিল আর কি, তখন যে ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করছিল, তখন ধরো লিকুইড ফেজে প্রেসার আর ভেপার ফেজে প্রেসার, মানে এই যে যখন মানে ভেপার ফেজে প্রেসারটা P0, তখন ধরে নিচ্ছি ভেপার প্রেসারটা ছিল P। আর যখন ভেপার প্রেসার ওভারে কার্ভ সারফেস P হয়ে গেল, তখন ধরে নাও লিকুইডে করসপন্ডিং যে প্রেসারটা সেটা পাল্টে গিয়ে P প্রাইম হয়ে গেছে। তাহলে ভি বার লিকুইড ইন্টু P প্রাইম মাইনাস P, এটা হয়ে যাচ্ছে RTLN P বাই P0। আচ্ছা, এবারে খেয়াল করে দেখো যে হোয়েন দ্য লিকুইড সারফেস ইজ কনকেভ ডাউনওয়ার্ড, তখন তোমার P প্রাইম মাইনাস P যেটা, এটাকে না, এটাকে এক কাজ করি, এটাকে একটুখানি হয়তো তোমার এটা এটা P প্রাইম আর P ডবল প্রাইম হিসেবে লিখি। হ্যাঁ, তবে সুবিধা হবে। এটা P প্রাইম P ডবল প্রাইম, নাহলে এর সাথে এইটার সাথে গুলিয়ে যাচ্ছে এটা। তাই এটা P প্রাইম P ডবল প্রাইম এইভাবে লিখি। তাহলে দেখো, হোয়েন দ্য লিকুইড সারফেস ইজ কনকেভ ডাউনওয়ার্ড, তখন P ডবল প্রাইম মাইনাস P প্রাইম, সেইটা হচ্ছে তোমার মানে এইটা হচ্ছে তোমার P ডবল প্রাইমটা হচ্ছে কনকেভ সাইডে প্রেসার, আর P প্রাইমটা হচ্ছে তোমার কনভেক্স সাইডে প্রেসার। এই ডিফারেন্সটা হচ্ছে ডেল্টা P। ধরো ডেল্টা পিতে এক্সেস প্রেসার 2 গামা বাই আর হয়। তাহলে হোয়েন দ্য লিকুইড সারফেস ইজ কনকেভ ডাউনওয়ার্ড, কনকেভ ডাউনওয়ার্ড মানে হচ্ছে এই ধরনের সিচুয়েশন যখন হচ্ছে, তখন এই যে প্রেসারের ডিফারেন্সটা আর কি, হ্যাঁ, P ডবল প্রাইম মাইনাস P প্রাইম, সেটা যে ডেল্টা P, সেটা 2 গামা বাই আর, সেটাকে আমি এক্সেস প্রেসার, সেটাই এক্সেস প্রেসার তোমরা জানো। এবং এখানে একটাই লিকুইড সারফেস থাকছে আর কি, মানে এখানে প্রেসারটা হচ্ছে এইটা এইরকম, এটা P ডবল প্রাইম, এটা হচ্ছে P প্রাইম, এটা P ডবল প্রাইম, এটা হচ্ছে P প্রাইম। এটা তাহলে P ডবল প্রাইম মাইনাস P প্রাইমটা সেটা 2 গামা বাই আর। এখান থেকে RTLN P বাই P0 সেটা হয়ে যাচ্ছে ভি বার লিকুইড 2 গামা বাই আর। তাহলে LN P বাই P0 হয়ে গেল ভি বার লিকুইড বাই RT ইন্টু 2 গামা বাই আর। তাহলে পিটা হয়ে যাচ্ছে P0 ই টু দি পাওয়ার ভি বার লিকুইড 2 গামা বাই RT ইন্টু আর। আচ্ছা, এবারে দেখো এই ভি বার লিকুইড যে মোলার ভলিউম, তাহলে মোলার ভলিউমটা কি, মোলার মাসকে তার ডেনসিটিতে ভাগ করলে মোলার ভলিউমটা পাওয়া যাবে। মানে ডেনসিটি তো মাস বাই ভলিউম, তাহলে মোলার ভলিউম মানে কি, মোলার মাস ডিভাইডেড বাই ডেনসিটি। তাহলে মোলার ভলিউমের জায়গায় মোলার মাস ডিভাইড বাই ডেনসিটি করে ফেলো, তাহলে কত হলো, P ইকুয়াল টু P0 ই টু দি পাওয়ার প্লাস 2m গামা বাই রো এল RT ইন্টু আর। যেখানে আর মানে এই ধরনের সিচুয়েশন যেখানে তুমি একটা ড্রপলেট কনসিডার করছো, যেখানে P0টা হচ্ছে ফ্ল্যাট সারফেস হলে তার ভেপার প্রেসার, আর আরটা হচ্ছে এই যে ড্রপলেট তার রেডিয়াস। তাহলে পিটা P0 ই টু দি পাওয়ার 2m গামা বাই রো এল RT কিন্তু আর হয়ে যাচ্ছে পরিষ্কার পিটা গ্রেটার দ্যান P0 হয়ে যাবে। মানে এই জিনিসটা পজিটিভ, সেখান থেকে পিটা গ্রেটার দ্যান P0 হয়ে যাচ্ছে। মানে ক্লিয়ারলি এই পার্টিকুলার কেসে পিটা গ্রেটার দ্যান P0, মানে ফ্ল্যাট সারফেসে ভেপার প্রেসার যা থাকে, কার্ভ সারফেসে ভেপার প্রেসারটা বেড়ে যায়। আচ্ছা, এবার উল্টো দিকে যদি লিকুইড সারফেস ইজ কনকেভ আপওয়ার্ড হয়, এই ধরনের সিচুয়েশন, দেখো উপরে কনকেভ আপওয়ার্ড, তাহলে এইখানে প্রেসারটা P প্রাইম, এখানে প্রেসারটা P ডবল প্রাইম, সরি মানে ভেতরে প্রেসারটা সবসময় ছিল P প্রাইম আর বাইরের প্রেসারটা P ডবল প্রাইম। তাহলে এখানে কি হচ্ছে, এখানে পরিষ্কার দেখো এই তোমার P প্রাইম মাইনাস P ডবল প্রাইম, মানে P প্রাইম
মাইনাস পি ডবল প্রাইম, মানে এদিকে প্রেশারটা বেশি, এটা পি ডবল প্রাইম হবে। এখানে পি ডবল প্রাইম মাইনাস পি প্রাইম, এটা হচ্ছে 2 গামা বাই আর। ধরো 1 সেকেন্ড, 1 মিনিট, আমি কোনটা সিম্বল দিয়ে দিচ্ছি। পি ডবল প্রাইম মাইনাস পি প্রাইম, এইটা পি ডবল প্রাইম, এইটা পি ডবল প্রাইম, আর এইটা হচ্ছে পি প্রাইম, পি, এটা পি প্রাইম। তা দেখো এখানে যখন তুমি হ্যাঁ, এবারে এইখানে প্রেসারটা পি প্রাইম, এখানে প্রেসারটা পি ডবল প্রাইম, এখানে যেমন করেছিলাম আমি, মানে বাইরের প্রেসারটা পি প্রাইম, ভেতরের প্রেসারটা পি ডবল প্রাইম, বাইরের প্রেসারটা পি প্রাইম, ভেতরের প্রেসারটা পি ডবল প্রাইম। তাহলে এক্ষেত্রে কি হবে, কনকেভ সাইডে প্রেসার বেশি হয় এক্সেস প্রেসারের ডেফিনেশন অনুযায়ী। তাহলে পি প্রাইম মাইনাস পি ডবল প্রাইম সেটা হচ্ছে 2 গামা বাই আর, তার মানে পি ডবল প্রাইম মাইনাস পি প্রাইম সেটা হচ্ছে মাইনাস 2 গামা বাই আর। তাহলে এক্ষেত্রে এই যে এক্সেস প্রেসার, যেটা এক্সেস প্রেসারটা আমি আগে বলেছি কনকেভ সাইডে সবসময় বেশি। তাহলে আমার এখানে আমি যেভাবে ব্যাপারগুলো ব্যবহার করছি, লিকুইডের ভেতরে প্রেসারটা পি ডবল প্রাইম, বাইরের প্রেসারটা পি প্রাইম। এক্ষেত্রে লিকুইডের ভেতরের প্রেসারটা পি ডবল প্রাইম, বাইরের প্রেসারটা পি প্রাইম। তাহলে আগের সিচুয়েশনে ছিল এই ভেতর কনকেভ সাইড মানে পি ডবল প্রাইমটা পি প্রাইমের থেকে বেশি, সেখানে পি ডবল প্রাইম মাইনাস পি প্রাইমটা হচ্ছে 2 গামা বাই আর ছিল। আর এক্ষেত্রে বাইরে প্রেসারটা বেশি, তারপরে পি প্রাইম মাইনাস পি ডবল প্রাইম সেটা 2 গামা বাই আর। তো সেখান থেকে পি ডবল মাইনাস পি প্রাইমটা হয়ে গেল মাইনাস 2 গামা বাই আর। তারপর এই যে এক্সপ্রেশন ছিল, এক্সপ্রেশন তুমি বসিয়ে দাও, বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে, আর টি এল এন পি বাই পি জিরো, সেটা হয়ে যাচ্ছে মাইনাস ভি বার লিকুইড ইন্টু 2 গামা বাই আর, এখন মাইনাস হয়ে গেছে। তাহলে পি ইকুয়াল টু হয়ে যাচ্ছে পি জিরো ই টু দি পাওয়ার মাইনাস ভি বার 2 গামা বাই আর টি ইন্টু আর। এবারে এই ভি বার লিকুইডটাকে যদি এম বাই রো তুমি বসিয়ে দিলে, পি ইকুয়াল টু পি জিরো ই টু দি পাওয়ার মাইনাস 2 এম গামা বাই রো এল আর টি ইন্টু আর। তাহলে ইন দিস কেস পিটা লেস দ্যান পি জিরো। তার মানে এই ধরনের সিচুয়েশন যদি হয় তাহলে সার্টেনলি হচ্ছে পিটা লেস দ্যান পি জিরো হবে, আর এই ধরনের সিচুয়েশনে পিটা গ্রেটার দ্যান পি জিরো হবে। তাহলে দেখো এইখানে যেটা লিখেছি, এই যে ভেতরের প্রেসার যদি পি হয় তাহলে পিটা গ্রেটার দ্যান পি জিরো, এখানে পিটা হচ্ছে লেস দ্যান পি জিরো। তাহলে এই যে ইকুয়েশনগুলো তুমি পেলে, মানে এই ইকুয়েশনটা বা এই ইকুয়েশনটা কার জন্য পজিটিভ কার জন্য নেগেটিভ তুমি বুঝতে পারলে, যে তোমাকে দেখতে হবে লিকুইডের দিকটা কনকেভ কিনা, তাহলে ভেপার প্রেসারটা বেড়ে যাবে, আর লিকুইডের যেটা কনভেক্স হলে ভেপার প্রেসারটা কমে যাবে। তাহলে এই যে এক্সপ্রেশনগুলো বেরোলো, এই 2 নম্বর ইকুয়েশন বা 1 নম্বর ইকুয়েশন, এই ইকুয়েশনগুলোকে বলা হবে কেলভিন ইকুয়েশন। তাহলে দেখো এইটা হচ্ছে তোমার ভেপার প্রেসার ওভারে কার্ভ সারফেস। কার্ভ সারফেস যদি হয় তাহলে সারফেসটা কেমন টাইপের কার্ভ, লিকুইডের দিকটা হচ্ছে কনকেভ ডাউনওয়ার্ড নাকি কনকেভ আপওয়ার্ড, তার উপরে নির্ভর করে তোমার ভেপার প্রেসারটা বাড়বে বা কমবে। যখন এই একটা গ্লাসের ক্যাপিলারি জলের মধ্যে ডোবানো হচ্ছে, এই পার্টটা হচ্ছে কনকেভ, তখন ভেপার প্রেসারটা বেসিক্যালি কমে যাবে, আর যখন এটা হবে তখন ভেপার প্রেসারটা হচ্ছে বেড়ে যাবে। ঠিক আছে, এটা ব্যাপার বুঝতে পারলে ডেরিভেশনটা? ঠিক আছে, হ্যাঁ স্যার। এটা তাহলে এই ডেরিভেশনটা কিন্তু পরীক্ষায় খুব পড়ে, কেলভিন ইকুয়েশন, হ্যাঁ পরীক্ষা খুবই পড়ে। আচ্ছা, এবারে এর উপরে বেশ করে একটা নিউমেরিক্যাল প্রবলেম করা যায়। বলছে ক্যালকুলেট দ্য percent change in vapor pressure of water above a meniscus in a capillary of 0.1 millimeter radius as compared to the normal vapor pressure above a flat surface. Assume at 20 degree centigrade surface tension of water হচ্ছে 78.89 centimeter আর রো ওয়াটার হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার ইনভার্স। তাহলে দেখো এটা কি বলেছে না, ভেপার প্রেসার অফ ওয়াটার অ্যাবভ দ্য মিনিস্কাস ইন এ ক্যাপিলারি অফ 0.1 মিলিমিটার রেডিয়াস। আচ্ছা, ক্যাপিলারি মানে বেসিক্যালি এই ধরনের গ্লাসের ক্যাপিলারি যখন ডোবানো হচ্ছে, তার মানে এই টাইপের প্রবলেম, এই টাইপের প্রবলেম মানে 2 নম্বর যে ফর্মুলা, সেই ফর্মুলা তুমি বসাবে। তাহলে তোমাকে ধরে নাও যদি প্রেসারটা পি জিরো থাকতো, তাহলে এখন প্রেসারটা পি, সেটা এই ফর্মুলা দিয়ে ঠিক হচ্ছে। তার জন্য মোলার মাস, জলের জন্য তো মোলার মাস তুমি জানো, লিকুইডটা তো জল, জলের মোলার মাস আর বলে দেওয়ার দরকার নেই, জলের মোলার মাস তুমি জানো 18 × 10⁻³ কেজি পার মোল। জলের সারফেস টেনশন বলে দিয়েছে, জলের ডেনসিটি বলে দিয়েছে, টেম্পারেচার বলে দিয়েছে, সেখান থেকে আর তো ভ্যালু তুমি জানো। টেম্পারেচার বলে দিয়েছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 293 কেলভিন, আর রেডিয়াসটা বলে দিয়েছে 0.1 মিলিমিটার, সেটাকে মিটারে কনভার্ট করবে,
পরে তুমি বসিয়ে দিলে। তো দেখো এখানে পি ইকুয়াল টু পি জিরো ই টু দি পাওয়ার 2m গামা বাই রো এল আর টি ইন্টু আর। এবার তোমাকে পার্সেন্টেজ চেঞ্জটা যদি করতে পারো তাহলে পি বাই পি জিরো মাইনাস 1 ইন্টু 100%, এটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ। এটা এই যে দেখো বের করতে বলেছি কি তোমার পেপার প্রেসার অফ ওয়াটার, ক্যালকুলেট দ্য পার্সেন্ট চেঞ্জ অফ ভেপার প্রেসার। তাহলে এইটা হচ্ছে পার্সেন্ট চেঞ্জ, যেটা পার্সেন্ট চেঞ্জ এইভাবে বের করতে হয়। পার্সেন্ট চেঞ্জ অফ ভেপার প্রেসার, তাহলে আগে ছিল পি জিরো, এখন ছিল পি, মানে এটা অ্যাকচুয়ালি লেখা উচিত কত, এখন পি, আগে ছিল পি জিরো, তাহলে পি মাইনাস পি জিরো বাই পি জিরো ইন্টু 100%, তার মানে পি বাই পি জিরো মাইনাস 1 ইন্টু 100%। তাহলে এখান থেকে পি বাই পি জিরো বের করে না, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 2m গামা বাই রো এল আর টি আর মাইনাস 1 ইন্টু 100%। সব ডেটাগুলো বসিয়ে দেখো এম এর জায়গায় বসিয়ে 18 গ্রাম পার মোল, গামার জায়গায় বসে কি 72.8 ডাইন পার সেন্টিমিটার ইনভার্স, রো এল এর জায়গায় বসেছি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর এর জায়গায় বসে কি 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর পার কেলভিন পার মোল, সব সিজিএসে বসানো হয়েছে। টেম্পারেচার 273 কেলভিন, আর রেডিয়াসটা তোমার 0.1 মিলিমিটার ছিল, সেটা সেন্টিমিটারে করে 0.01 সেন্টিমিটার হয়েছে। এই যে এটা কত বলেছে 0.1 মিলিমিটার, তারপর 0.01 সেন্টিমিটার। এবারে -1 ইন্টু 100% করলে পরে উত্তর বেরোবে -1.0758 ইন্টু -3, এটা তোমার অ্যান্সার বেরোবে। ঠিক আছে, বোঝা গেল কেমন করে প্রবলেমটা হলো। তাহলে তোমাকে কোন ফর্মুলাটা বসাবে একটু মাথায় রাখতে হবে, যে একটা ক্যাপিলারি যদি জলের মধ্যে ডোবানো হয় তাহলে ভেপার প্রেসারটা কমে যায়, তাহলে এখানে মাইনাস হবে। আর একটা প্রবলেম দেখো, ক্যালকুলেট দ্য ভেপার প্রেসার অফ ওয়াটার ড্রপলেট অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড of radius 2.0 into 10 to the power minus 9 meter. The vapor pressure of the flat surface of water is 3167 Pascal at 25 degree centigrade, and the surface tension of water air interface at 25 degree centigrade is 0.072 Newton per meter. Density of water at 25 degree centigrade assumed to be 10 to the power 3 kg meter to the power minus 3. তাহলে এখানে দেখো ওই কেলভিন ইকুয়েশনের প্রবলেম, এক্ষেত্রে এটা কি আছে, ওয়াটার ড্রপ বলে দেওয়া আছে, ওয়াটার ড্রপলেট বলে দেওয়া আছে। তাহলে ওয়াটার ড্রপলেট যদি বলে দেয় তাহলে পি সমান পি জিরো ই টু দি পাওয়ার প্লাস 2m গামা বাই রো এল আর টি ইন্টু আর, সেই ফর্মুলা তুমি বসাবে। বাকি সব ডেটা তোমার দিয়ে দেওয়া আছে, সেই ডেটাগুলোকে বসালে তোমার উত্তর বেরিয়ে যাবে। এই উত্তরটা এখানে আমি বলে দিয়েছি 5343.48 পাস্কাল। তাহলে যে কেলভিন ইকুয়েশন এবং কেলভিন ইকুয়েশনের উপরে বেস করে যে দুটো প্রবলেম, হ্যাঁ, এইগুলো এই দু টাইপের প্রবলেম যা আছে এগুলো পরীক্ষাতে ভীষণ ফ্রিকোয়েন্টলি দেয়, মানে অল্টারনেট ইয়ারে তো দেয়ই আর কি। ওই জন্য এই জায়গাটা ভীষণ ভালো করে তৈরি করবে। তাকে আপনি সারফেস টেনশন নিয়ে যেসব আলোচনা, সেগুলো তো ছোটবেলায় মোটামুটি পড়া না, 11, 12, 9, 10 সারফেস টেনশন যা পড়ো সেইগুলোতে এখানে মানে বাকি জায়গাগুলো মোটামুটি ভাবে রিপিট হয়। শুধু এই জায়গাটা, এই ভেপার প্রেসার অফ এ কার্ভ সারফেস কেলভিন ইকুয়েশন, এইটাই তুমি দেখবে যে তোমার ছোটবেলায় তুই পড়োনি, আর 11, 12 যে সারফেস টেনশন করেছে সেখানে তুমি পড়োনি, সেইটা এখানে কিন্তু এক্সট্রা, সেটা বিএসসি এবং এমএসসি দুটো লেভেলের ক্ষেত্রে কিন্তু এটা পরীক্ষা দেওয়ার জন্য ভীষণ একটা মানে পপুলার এরিয়া আর কি। এখানে এইটা খুব ভালো করে করবে। ঠিক আছে, চলো তাহলে আমরা প্রথম পার্টটাকে কভার করলাম। সেকেন্ড যে পার্টটা, সেটা ক্যাপিলারি রাইজ এবং ক্যাপিলারি ডিপ্রেশনের যে গল্প। ক্যাপিলারি রাইজ বা ক্যাপিলারি ডিপ্রেশন সেটা তুমি ছোটবেলা থেকেই পড়ে আসছো, সেটা আমাকে আবার একটুখানি আলোচনা করে নেওয়া। আর প্রথমে আমরা ক্যাপিলারি রাইজ নিয়ে কথাবার্তা বলি। আর ক্যাপিলারি রাইজ সেটা বিভিন্ন রকমভাবে তার ডেরিভেশনটাকে করা হয়, যেটা কনভেনশনাল ডেরিভেশন ফোর্স ব্যালেন্স থেকে। সেটা হচ্ছে এরকম, ধরো একটা কাঁচের তৈরি ক্যাপিলারি জলের মধ্যে ডোবানো হয়েছে। কাঁচের তৈরি ক্যাপিলারি যদি জলের মধ্যে ডোবানো হয় তাহলে এই যে এই সারফেসটা এরকম দেখতে হয়, কনকেভ আপওয়ার্ড দেখতে। আচ্ছা, কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা সার্টেনলি সূক্ষ্মকণ, তা কন্ট্যাক্ট অ্যাঙ্গেল এই যদি থিটা হয়, তাহলে দেখো এই বরাবর একটা ফোর্স কাজ করছে, যেটা 2π r ইন্টু গামা, মানে সারফেস টেনশনকে ওই লাইন দিয়ে গুণ করলে, মানে যেটা কন্ট্যাক্ট লেন্থ যেটা, সেটা দিয়ে গুণ করছি। একটা যদি রেডিয়াসটা r হয় তাহলে তোমার কন্ট্যাক্ট লেন্থ হচ্ছে 2π r, তা 2π r ইন্টু গামা, এই বরাবর সারফেস টেনশনের ফোর্সটা কাজ করছে। তার পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা কত, 2π r গামা কস থিটা, এখানে আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য কার্ভেচার। এবারে
আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স সমান হবে। আপওয়ার্ড ফোর্স 2 পাই আর গামা কস থিটা, সেটা কি হবে না এই যে লিকুইড কালামটা এখানে আছে তার যে ওজনটা, এটা উপরে উঠে গেছে কেন? উপরে উঠে গেছে কেন? আপওয়ার্ড ফোর্স একটা ছিল বলে, ছিল তো একটা জায়গায় ইকুইলিব্রিয়াম এসে গেছে। এই হাইট তোমার ওঠে, এই হাইটের জন্য যে এক্সট্রা লিকুইডে উঠে গেল তার যে ওজনটা, সেই ওজনটা সমান হবে। এবারে ধরে নাও এটা যদি সিলিন্ড্রিক্যাল ধরে নাও, তাহলে পাই আর স্কোয়ার এইচ রো ইন্টু জি, সেটা হচ্ছে মানে মাসটা হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার এইচ হচ্ছে ভলিউমটা, এই যে সিলিন্ডার ভলিউমটা পাই আর স্কোয়ার এইচ। ডেনসিটিটা যদি রো হয় তাহলে পাই আর স্কোয়ার এইচ ইন্টু রো হচ্ছে মাসটা, তাকে জি দিয়ে গুণ করলে সেক্ষেত্রে তুমি এইচটাকে বের করে ফেললে, এইচটা হচ্ছে 2 গামা কস থিটা বাই রো জি আর। এটা এইচ হচ্ছে 2 গামা কস থিটা বাই রো জি আর। আর এবারে দেখো যদি তোমার থিটাটা মোরাললেস 0 ডিগ্রির কাছাকাছি, আবার কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা কিন্তু খুব ছোট হয়, তাহলে কস থিটাটা টেন্ডস টু 1 হয়ে যায়। সেখানে অনেক নিউমেরিক্যাল ক্যালকুলেশনের সময় এই কস থিটাটাকে 1 ধরে নিয়ে এইচ করে 2 গামা বাই রো জি আর সেই মতো করে নিউমেরিক্যাল প্রবলেম করে। তাহলে অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল প্রবলেমটা এইরকম ভাবে করা উচিত, এইচ করে 2 গামা কস থিটা বাই রো জি আর। কিন্তু অনেক সময় এই কস থিটাটাকে 1 ধরে নিয়ে বা নিউমেরিক্যাল প্রবলেমের সময় বলে না, ধরে নাও যে কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা টেন্ডস টু 0, সেখানে কস থিটাকে 1 ধরে নাও, সেখান থেকে এইচ হচ্ছে 2 গামা বাই রো জি আর, এই ফর্মুলাটা তোমার বেরোলো। আচ্ছা, এবারে একটা দেখো, এই যে ডেরিভেশনটা তুমি করেছো, সেই ডেরিভেশনটাকে করার সময় এই যে ভলিউমটা তুমি কনসিডার করেছো, মানে যে ভলিউমের লিকুইডটা অ্যাকচুয়ালি রাইজ ঘটেছে, সেটাকে জাস্ট একদম পারফেক্ট সিলিন্ডার ধরে নিয়ে পাই আর স্কোয়ার এইচ তার ভলিউম তুমি বলে দিয়েছো, কিন্তু বাস্তবে তো তার নয়। দেখো এই যদি তোমার হাইট হয়, মানে আমি লোয়ার মিনিসকাসটাকে দেখি, এই যে দেখো জল এটা তুমি যখন বুড়েটে জল দাও তুমি দেখবে ওটা কনকেভ আপওয়ার্ড হয়, তুমি লোয়ার মিনিসকাসটা থেকে হাইটটাকে ধরো। লোয়ার মিনিস্কার যদি এইটা হচ্ছে লোয়ার মিনিস্কার, এই লোয়ার মিনিস্কার থেকে তুমি হাইটটাকে ধরো, তাহলে এবারে এই যে হাইটটা তারপরেও তো কিছুটা ভলিউম থাকে দুপাশে। আমি লোয়ার মিনিস্কারটাকে হাইট দিয়ে তার পাশেও কিছুটা থাকে, তাহলে এবারে তাহলে অ্যাকচুয়ালি ভলিউমটা কতটা তোমাকে দেখতে হবে। ভলিউমটা মানে আমি এইটুকু পোর্শনে যে এক্সট্রা ভলিউমটা অ্যাডেড হলো সেটা আমাকে দেখতে হবে, সেটা কতটা। সেটা দেখো যদি এই এই যে তোমার এটা তৈরি হচ্ছে, মানে মোরালেস একটা কার্ভেচার তৈরি হচ্ছে, তার রেডিয়াস যদি আর হয়, তাহলে এই যে স্ফিয়ারটা তার রেডিয়াস কত হবে, মানে এটা একটা সিলিন্ডার, মানে আমি এই মানে সরি এটা বলছি, মানে প্রথম কথা হচ্ছে এই যে তোমার এটা মানে সিলিন্ড্রিক্যাল যে সেলটা, এই সিলিন্ড্রিক্যাল সেলটার এরিয়া কস সেক্টর পাই আর স্কোয়ার, আর হাইটটা হচ্ছে আর, পাই আর স্কোয়ার ইন্টু আর, অর্থাৎ পাই আর কিউব হলো এই তোমার যে এই সিলিন্ডারটা ভলিউম। সেখান থেকে বাদ যাচ্ছে কোথায়? বাদ যাচ্ছে যে এই যে তোমার স্ফিয়ারটা কনসিডার করছো, এই স্ফিয়ারের হাফ স্ফিয়ার আর কি, তার ভলিউমটা, মানে হাফ স্ফিয়ার মানে যে এই পোর্শনটা বলছি, মানে এই যে সাদা জায়গাটা আছে এই জায়গাটা বলছি, এটা হচ্ছে হাফ স্ফিয়ার। হাফ স্ফিয়ারটা ভলিউমটা কত হবে? 4/3 পাই কিউ ইন্টু হাফ, এটা এটা হচ্ছে 2/3 পাই আর কিউব হয়ে গেল। তার মানে এই যে কালো পোর্শনটা, এটা এক্সট্রা ভলিউম, সেটা কত হয়ে গেল? 1/3 পাই আর কিউব। তাহলে এখন ফোর্স ব্যালেন্স যখন করবে, তখন এইখানে যে ভলিউমটা ছিল শুধুমাত্র পাই আর স্কোয়ার এইচ দিয়ে তুমি লিখে দিয়েছিলে, পাই আর স্কোয়ার এইচ নয়, তার সঙ্গে ওই ভলিউমটা যোগ হয়ে গেল। তা 2 পাই আর গামা কস থিটা আপওয়ার্ড ফোর্সটা হয়ে গেল পাই আর স্কোয়ার এইচ প্লাস 1/3 পাই আর কিউব রো ইন্টু জি। তাহলে এখানে তুমি পাই আর স্কোয়ার রো জি যদি কমন নিয়ে না, এটা হয়ে গেল এইচ প্লাস 1/3 আর বাই এইচ। এটা এখানে এইচ প্লাস 1/3 আর বাই এইচ ইকুয়াল টু হয়ে গেল 2 গামা কস থিটা বাই রো জি আর। আচ্ছা, এবারে এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি তোমার ডেরিভেশনটা, অ্যাকচুয়াল রেজাল্টটা। এবারে যেটা হয় যে আরটা যেহেতু মাঝ লেস দেন এইচ হয়, মানে যে একটা সরু ক্যাপিলারি তার যে রেডিয়াসটা, সেটা ক্যাপিলারি রাইজ যতটা হচ্ছে তার থেকে কিন্তু অনেক অনেক ছোট হয়, সেখানে আর বাই এইচ এই পার্টটা তুমি জাস্ট ইগনোর করতে পারো। ইগনোর করলে তখন এইচটা ওই আগে যে ডেরিভেশনটা যেটা পাওয়া গিয়েছিল, আগে যে এক্সপ্রেশনটা পাওয়া গিয়েছিল সেটা দাঁড়িয়ে যাবে 2 কস থিটা বাই রো জি আর। এটাকেই আমরা বলি টেটেজ ল। এটাও টেটেজ ল, এটাও টেটেজ ল, এটা হচ্ছে তোমার টেটেজ ল। এবং তুমি এখানে খেয়াল করে দেখো যে এই পার্টিকুলার কেসে আরটাকে যদি এখানে গুণ করে দাও, তাহলে H1R1 মানে আরটা বাঁদিকে গুণ করে, তাহলে এই চারটা কত? 2 গামা কস থিটা বাই রো ইন্টু জি। এইটা দেখো কোনো ক্যাপিটারির প্রপার্টি আর এর ডান দিকে থাকছে না, মানে আরটাকে যদি বাঁদিকে গুণ করে দাও, এইচ ইন্টু আর হলো কত? 2 গামা কস থিটা বাই রো ইন্টু জি। জিটা হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট, গামা হচ্ছে সারফেস টেনশন অফ দ্য লিকুইড,
থিটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল আর ওটা হচ্ছে ডেনসিটি। তাহলে তুমি সরু ক্যাপিলারি ব্যবহার করছো নাকি মোটা ক্যাপিলারি ব্যবহার করছো, ডান দিকটা তার উপরে নির্ভর করছে না। তার মানে এটা দাঁড়াচ্ছে এইচ ইন্টু আর, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে এটা দাঁড়াচ্ছে যে রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি যত কম হবে হাইটটা তত বেশি হবে, এমন করে যাতে করে হাইট এবং রেডিয়াসের যে গুণফলটা অর্থাৎ H1R1 ইকুয়াল টু H2R2, যেটা 2 গামা cos theta বাই রো ইন্টু জি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে জুরিনস ল। আচ্ছা, যদি আমি এটা লিখেছি মোর অ্যাকুরেটলি লিখলে এইখান থেকে তোমাকে লিখতে হতো H1 প্লাস 1/3 R1 H1 ইন্টু R1 প্লাস ইকুয়াল টু H2 প্লাস 1/3 R2 বাই H2 ইন্টু R2। এইটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট হতো, সেইটা হচ্ছে 2 সেন্সে তোমার জুরিনস ল হতো। মানে জুরিনস লটা হচ্ছে আমি এখানে লিখেছি H1R1 প্লাস H2R2 এই এক্সপ্রেশন থেকে। যদি এই এক্সপ্রেশন থেকে লিখতাম তাহলে আরটা এখানে গুণ হয়ে গেল, তবে ডান দিকটা কনস্ট্যান্ট থাকতো। তা তুমি তখন কি লিখতে, H1 প্লাস 1/3 R1 বাই H1 ইন্টু R1 ইকুয়াল টু H2 প্লাস 1/3 R2 বাই H2 ইন্টু R2। এটা হতো, সেটা তখন জুরিনস ল হতো। ঠিক আছে? এই যে জুরিনস ল, এইচ প্লাস আর বাই থ্রি টু আর, এইটা হয়ে যাচ্ছে এবং দেখো এই জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে দেখো, তাহলে ক্যাপিলারি রাইজ তার এক্সপ্রেশনটা আমি বের করলাম, এবং ক্যাপিলারি রাইজের এক্সপ্রেশনটা তোমার কিভাবে কি মডিফিকেশন হচ্ছে, যেখানে তোমার এখানে এক্সট্রা ভলিউমটাকে ইনপুট করার জন্য এই পুরো জিনিসটা তুমি বুঝতে পেরেছো। ঠিক আছে? তাহলে টেটেস ল হচ্ছে এইটা, এইচ ইকুয়াল টু 2 গামা cos theta বাই রো জি আর, আর জুরিনস ল হচ্ছে H1R1 প্লাস ইকুয়াল টু H2R2, সেটা হচ্ছে কনস্ট্যান্ট, সেটা হচ্ছে জুরিনস ল। মানে ক্যাপিলারি রাইজ বাড়লে, ক্যাপিলারি রেডিয়াস যদি বাড়ে তো হাইটটা কমবে, রেডিয়াস কমলে হচ্ছে হাইটটা বাড়বে। এমন করে কাছে করে হাইট এবং রেডিয়াসের গুণফলটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট হয়। আর 2 সেন্সের জুরিনস লটা লেখা উচিত হচ্ছে এইটা, H প্লাস 1/3 R বাই H ইন্টু আর, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে ক্যাপিলারি রাইজ তার জন্যে থিটাটা 0 থেকে 90 ডিগ্রি, কস থিটাটা 0 থেকে 1, তখন এইচটা 2 গামা cos theta বাই রো জি আর, সেটা পজিটিভ হচ্ছে। আর ক্যাপিলারি ডিপ্রেশনের জন্য তোমাকে আলাদা করে কিছু করতে হবে না। ক্যাপিলারি ডিপ্রেশনের ওই একই ফর্মুলা ব্যবহার করো, শুধু এইটুকু মাথায় রাখো, ক্যাপিলারি ডিপ্রেশনের জন্য থিটাটা 90 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড, 80 ডিগ্রির মধ্যে থাকবে, 90 থেকে 180 এর মধ্যে থাকবে, যাতে করে তোমার cos থিটার ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে। আর cos থিটার ভ্যালুটা নেগেটিভ হয়ে গেলে এইচটা, যেটা 2 গামা cos theta বাই রো জি আর, সেটা নেগেটিভ হয়ে যাবে, সেটা হবে ক্যাপিলারি ডিপ্রেশন। তাহলে ক্যাপিলারি রাইজের যে ফর্মুলা, ক্যাপিলারি ডিপ্রেশনের এক্স্যাক্টলি একই ফর্মুলা, তফাৎটা হচ্ছে ক্যাপিলারি রাইজের ক্ষেত্রে কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা অ্যাকিউট অ্যাঙ্গেল হয়ে যায় না, cos থিটাটা পজিটিভ, সেজন্য তোমার এইচটা পজিটিভ হয়ে যাচ্ছে। আর ক্যাপিলারি ডিপ্রেশনের জন্য থিটাটা যেহেতু গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, cos থিটাটা নেগেটিভ হয়ে যাচ্ছে, কিন্তু তোমার ক্যাপিলারি ডিপ্রেশন হচ্ছে। তো তোমাকে দুটো আলাদা ফর্মুলা মনে রাখার দরকার নেই। ধরো একটা পারদের মধ্যে কাঁচের তৈরি ক্যাপিলারি যদি রাখো, তাহলে ক্যাপিলারি ডিপ্রেশন হয়। হ্যাঁ, ক্যাপিলারি রাইজ না করে ক্যাপিলারি ডিপ্রেশন হয়, কারণ এখানে তোমার কন্ট্যাক্ট অ্যাঙ্গেল বিটুইন মার্কারি অ্যান্ড ওয়াটার, সেটা হচ্ছে মোর দ্যান 90 ডিগ্রি। আর কাঁচের তৈরি ক্যাপিলারি জলের মধ্যে করলে তোমার ক্যাপিলারি রাইজ হয়, কারণ এক্ষেত্রে কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি। আচ্ছা, এবারে দেখো, যদি ইনক্লাইন ক্যাপিলারি হয়, ক্যাপিলারিটা ভার্টিক্যালি না রেখে ক্যাপিলারিটাকে তুমি ইনক্লাইন করে রাখো, তাহলে হাইটটা কিন্তু একই উঠবে। তাহলে এই লেন্থটা, ক্যাপিলারি লেন্থটা যদি তোমার ধরে নাও এল হয়, সার্টেনলি এল ইন্টু কস আলফা, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, মানে ইনক্লাইনেশন অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে এস কস এল কস আলফাটা এইচ এর সঙ্গে সমান হবে। অর্থাৎ ক্যাপিলারিতে কতখানি লেন্থ যাবে, সেই লেন্থটা হচ্ছে এল ইকুয়াল টু এইচ বাই কস আলফা, এইচ বাই কস আলফা। তার মানে তুমি এটাকে লিখতে পারো, এইচটা যদি তোমার এই 2 গামা কস থিটা বাই রো জি আর হয়ে যায়, তাহলে এটা হচ্ছে 2 গামা cos theta বাই রো জি আর অলরেডি ছিল ইন্টু 1 বাই cos আলফা। ইনক্লাইন ক্যাপিলারি যদি হয়, তাহলে কতখানি লেন্থের ক্যাপিলারিতে তোমার লিকুইডটা যাবে আর কি, সেইটা হচ্ছে এইচ ওভার cos আলফা, যেখানে এইচটা হচ্ছে টেটেস ল দিয়ে তোমার ঠিক হবে। আচ্ছা, এবার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ধরো এরকম একটা কোশ্চেন তোমার অনেক সময় দেয়, ধরো একটা কাঁচের তৈরি ক্যাপিলারি তুমি যদি জলের মধ্যে ডোবাও, তুমি দেখলে যে ক্যাপিলারি রাইজটা ঘটছে, ধরো একটা হাইট 5 সেন্টিমিটার একটা ক্যাপিলারি রাইজ ঘটছে, তাহলে ক্যাপিলারি রাইজটা হচ্ছে 5 সেন্টিমিটার ধরে না। এবারে তুমি 3 সেন্টিমিটারের মাথায় ক্যাপিলারিটাকে ভেঙে দিলে, তাহলে ন্যাচারালি 5 সেন্টিমিটার পর্যন্ত লিকুইড ওঠা উচিত ছিল, তুমি যদি 3 সেন্টিমিটার মাথায় ভেঙে দাও,
তাহলে এরকম এক্সপেকটেশনটা কি, যে 5 সেন্টিমিটার পর্যন্ত উঠতে পারে তাকে 3 সেন্টিমিটারে যদি ভেঙে দেওয়া হয় তাহলে কি হবে, এটা সেই একটা ঝর্ণার মতো, আর্টিজিয়া কূপের মতো কন্টিনিউয়াসলি জল বেরোতে থাকবে। তার মানে তুমি কি করলে না, তুমি এটা করলে যে কন্টিনিউয়াসলি জলটা উঠে আসছে, তুমি কিছুই করছো না, আউট অফ নাথিং। তো তুমি নন জিরো অ্যামাউন্ট অফ ওয়ার্ক পাচ্ছ আউট অফ নাথিং, তার মানে এটা ফার্স্ট ল থার্মানিস ভায়োলেট করে যাচ্ছে। তাহলে একটা 5 সেন্টিমিটার, আমি দেখি না ক্যাপিলারি জলের মধ্যে ডোবানো হয়েছে, হাইটটা 5 সেন্টিমিটার পর্যন্ত উঠতে পারতো, আর 5 সেন্টিমিটার আগে ধরে নাও তুমি 3 সেন্টিমিটারের মাথায় ক্যাপিলারিটাকে ভেঙে দিয়েছো। তা ভেঙে দিলে কি হবে, তাহলে এক্সপেকটেশনটা কি, এক্সপেকটেশন হচ্ছে যে যেটা 5 সেন্টিমিটার উঠতে পারে 3 সেন্টিমিটার ভেঙে দিলে তাহলে সাডেনলি ওটা কন্টিনিউয়াসলি জলটা আউটফ্লো হতে থাকবে, ওভারফ্লো হতে থাকবে। তার মানে কন্টিনিউয়াস একটা আউটফ্লো হতে থাকে, তুমি অথচ কিছুই করছো না। তার মানে ইউ আর গেটিং নন জিরো অ্যামাউন্ট অফ ওয়ার্ক আউট অফ নাথিং, যেটা পারপিচুয়াল মেশিন অফ ফার্স্ট কাইন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ তুমি ফার্স্ট অফ থার্মানিস ভায়োলেট করে গেছো। কিন্তু বাস্তবে যদি দেখো অ্যাকচুয়ালি এরকম হয় না, যেটা হয় সেটা হচ্ছে যে ওই 3 সেন্টিমিটার পর্যন্ত উঠে গিয়ে সারফেস থেকে এটাকে কনকেভ আপওয়ার্ড, সেটা কনভেক্স আপওয়ার্ড হয়ে যায়। কনকেভ থেকে কনভেক্সের দিকে যখন যাচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল থিটাটা বাড়ছে, এবং বেড়ে দেখো এইখান থেকে তুমি আরো জিনিস বুঝতে পারছো টেটেস ল থেকে, যে এইচ বাই কস্টিটা, যেটা যে রেডিয়াস অফ দ্য ক্যাপিটাকে যদি ফিক্স করে দাও, তো এইচ বাই কস্টিটা কিন্তু তোমার কনস্ট্যান্ট। তাহলে এইচ বাই কস্টিটা, হ্যাঁ, সেটা তোমার কনস্ট্যান্ট হয়ে যাবে। অর্থাৎ যেটা হবে যে যখন তোমার এই মুখটা ভেঙে দেওয়া হয়েছে তখন দেখবে এই সারফেসের লিকুইডটা যেখানে ভেঙে দেওয়া হয়েছে সেটা না তখন আর কনকেভ না থেকে, যেমন ইউজুয়ালি এখানে যে কনকেভ হতো, কনকেভ না হয়ে দেখবে এটা তোমার এরকম হয়ে যায়। তখন কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা কি হচ্ছে তোমার কনভেক্স, মানে হয়ে যাচ্ছে, মানে আপার সারফেসটা কেমন হচ্ছে কনকেভের মধ্যে কনভেক্স হয়ে যাচ্ছে, কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা আর অ্যাকিউট থাকছে না, সেটা অবস্টিউস হয়ে যাচ্ছে। এবার থিটা যদি বেড়ে যায় তাহলে কস থিটাটা কমে যাবে। এবারে এমনভাবে কমবে যাতে করে এইচ বাই কস থিটাটা কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ তোমার হাইটটাই 3 সেন্টিমিটার উপরে আর উঠবে না, 3 সেন্টিমিটারই থেমে যাবে। তার মতো করে তোমার কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা বেড়ে গেলে, যাতে করে কস থিটা কমে গেল এবং এইচ বাই কস থিটাটা কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে যেটা তুমি ভাবছিলে, যেটা বুঝি কন্টিনিউয়াসলি ফ্লো হবে, হ্যাঁ, সেখানে পারপিচুয়াল মেশিন ফার্স্ট টাইম পেয়ে গেলে ফার্স্ট ল থার্মানিস ভায়োলেট করে গেলে এরকম কিছু ঘটবেই না, বাস্তবে কিন্তু ওভারফ্লোটা হবে না। ঠিক আছে, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা, তুমি এটা মাথায় রাখো। আচ্ছা, এবারে ইউটিউবের প্রবলেম, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ধরো তোমার তোমার একটা ইউটিউব আছে, দুটো যে আর্ম তাদের রেডিয়াস গুলো আলাদা, একজনের রেডিয়াস হচ্ছে R1, একজনের রেডিয়াস হচ্ছে R2। তার ক্ষেত্রে এই হাইটের ডিফারেন্স কোনটা হবে না, হাইটের ডিফারেন্সটা হবে হচ্ছে 2 গামা কস থিটা রো জি 1/r1 মাইনাস 1/r2। এই ডেরিভেশনটা তুমি এইরকম ভাবে ভাবতে পারো যে এই দিকে যে লিকুইডের যে রাইজটা হবে তার ফর্মুলা তুমি বের করতে পারো 2 গামা কস থিটা বাই রো জি r1, এদিকে যে রাইজটা হবে তুমি বের করতে পারো 2 গামা কস থিটা বাই রো জি r2। এবারে যখন যে আর্মের রেডিয়াসটা কম তার ক্ষেত্রে ক্যাপিটাল রাইজটা বেশি হবে, তাহলে আলটিমেট ডিফারেন্স অফ হাইটটা কত হচ্ছে না h1 মাইনাস h2, সেটা হয়ে যায় 2 গামা কস থিটা বাই রো জি 2 গামা কস থিটা বাই জি আর ইন্টু 1/r1 মাইনাস 1/r2। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার, এটা আর এক রকম ভাবে এক্সেস প্রেসার দিয়েও বলা যায়। আমি এক্সেস প্রেসার না দিয়ে এমনি বললাম, যদি এই টাইপের ইউটিউবের প্রবলেম তোমার থাকে তাহলে তোমার হাইটটা কতটা হবে সেটা তুমি করে ফেলতে পারবে। আর এর উপরে বেশ করে তুমি নিউমেরিক্যাল প্রবলেম করো। বলা হচ্ছে ক্যাপিলারি টিউব of internal diameter 0.2 millimeter is dipped into water when water rises 15 centimeter. Calculate the surface tension of water. যেখানে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল 0 ধরে নিতে বলেছে আর ডেনসিটি অফ ওয়াটার হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব বলেছে। তাহলে দেখো হাইটটা হচ্ছে 2 গামা কস থিটা বাই রো জি আর, থিটা কিন্তু প্রায় 0 ধরে নিতে বলেছে, কস থিটা 1 হয়ে গেল, তার 2 গামা বাই রো জি আর হয়ে গেল। এখান থেকে গামাটা বের করো, গামাটা কত হচ্ছে না হাফ ইন্টু রো জি আর এইচ, তাহলে হাফ ডেন্সিটি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, যেটা হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, রেডিয়াসটা 0.01 সেন্টিমিটার, আর হাইটটা হচ্ছে 15 সেন্টিমিটার। তুমি বসিয়ে দিলে 73.59 পার সেন্টিমিটার, তোমার উত্তর বেরিয়ে গেল। জাস্ট একদম ডিরেক্টলি ফর্মুলায় বসালে, ফর্মুলা বসিয়ে তোমার উত্তর পেয়ে যাবে।
ক্যাপিলারি রাইজ বা ক্যাপিলারি ডিপ্রেশনে আরো অনেক রকমের প্রবলেম হতে পারে, কিন্তু জাস্ট মূলত যে টাইপের ইকুয়েশনগুলো তোমার অ্যাকচুয়ালি কাজে লাগাতে হবে সেই ইকুয়েশনগুলো বলেছি, তার মতো করে তুমি বসাবে, দেখবে তুমি সব প্রবলেম করতে পারছো। মানে টেটেস ল থেকে মূলত প্রবলেম থাকবে বা জুরিন্স ল থেকে তোমার প্রবলেম আসছে, তার মতো করে করতে পারো। আচ্ছা, নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ সারফেস টেনশন। আচ্ছা, ডিটারমিনেশন অফ সারফেস টেনশন সেটা একটা ক্যাপিলারি রাইজ মেথড আছে। সেই ক্যাপিলারি রাইজ মেথডটা এখন আর ব্যবহার করা হয় না। এখন যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ড্রপ কাউন্ট মেথড বা ড্রপ নাম্বার মেথড ব্যবহার করা হয়, যেখানে তোমাকে স্ট্যালাগমোমিটার ব্যবহার করতে হয়, ইউজিং স্ট্যালাগমোমিটার। আচ্ছা, ধরো ক্যাপিলারি রাইজ মেথডে যদি তুমি করতে, তাহলে দেখো সারফেস টেনশনটা ওই যে ফর্মুলাটা ছিল, মানে একদম তোমার এইখানে যে ফর্মুলাটা আর কি দাদা, মানে তোমার ক্যাপিলারি রাইজের এই যে ফর্মুলা এইচ প্লাস 1/3 আর বাই এইচ ইকুয়াল টু 2 গামা কস থিটা বাই রো জি আর, সেখান থেকে গামাটা বের করছো তুমি। গামাটাকে বের করলে হ্যাঁ তোমার এই এক্সপ্রেশনটা ক্যাপিলারি রাইজ মেথডে গামাটা হচ্ছে রো জি আর বাই 2 কস থিটা ইনটু এইচ প্লাস আর বাই 3। তাহলে এই ফর্মুলা থেকে তুমি গামাটাকে বের করতে পারবে। আর এখানে এই এইচটাকে তো আর বাই 3 থেকে মাঝ হায়ার, মানে আরটা খুব ছোট, সেই আর বাই 3টাকে তুমি ইগনোর করতে পারো। ইগনোর করলে এটা রো জি আর এইচ বাই জাস্ট সিম্পল 2 কস থিটা হয়ে যায়। এই ফর্মুলা দিয়ে তুমি করে ফেলতে পারছো। আবার কস থিটাকে যদি 1 ধরে না, তাহলে তো আরই সহজে তোমার সারফেস টেনশনটা বেরিয়ে যাচ্ছে, এবং সেটা তুমি দেখো এই নিউমেরিক্যাল প্রবলেম করার সময় কাজে লাগিয়ে। আচ্ছা, এবারে এই মেথডটা এখন আর ব্যবহার করা হয় না। যে মেথডটা ব্যবহার করা হচ্ছে ড্রপ কাউন্ট মেথড বা ড্রপ নাম্বার মেথড ইউজিং স্ট্যালাগমোমিটার। আর স্ট্যালাগমোমিটারে কি হচ্ছে, ধরো তোমার এইটা একটা টিপিক্যাল স্ট্যালাগমোমিটার। এই টিপিক্যাল স্ট্যালাগমোমিটারে তোমার এখানে একটা রাবার টিউব লাগানো থাকে। তুমি রাবার টিউবে করে তুমি লিকুইডটাকে টানলে পরে এই একটা দাগ থেকে এখানে একটা পার্টিকুলার দাগ আছে, সেই এই 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 এতখানি ভলিউমের লিকুইড যখন তুমি ফেলছো, কত ড্রপ লিকুইড পড়লো তোমাকে সেটা দেখতে হবে। আর এবারে কথাটা হচ্ছে যে এইখানে যে ক্যাপিলারিটা লাগানো আছে, সেই ক্যাপিলারির ভেতর দিয়ে যখন করে একটা লিকুইড ফ্লো করছে, তখন একটা সারফেস টেনশনের জন্য একটা ফোর্স কাজ করছে, আপওয়ার্ড ফোর্স। এটা 2 পাই আর গামা কস, 2 পাই আর গামা ইন্টু ফাই লিখেছি। এই দেখো এমনি হওয়া উচিত কত ছিল, আপওয়ার্ড ফোর্সটা 2 পাই আর গামা ইন্টু কস থিটা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে থিটাটাকে কাউন্ট করা যেহেতু অসুবিধে, সেজন্য আমি এখানে এই কস থিটাটাকে একটা ফাই দিয়ে এক্সপ্রেস করছি। এই ফাইটাকে বলা হয় হারকিনস ব্রাউন্স কনস্ট্যান্ট। হারকিনস ব্রাউন কনস্ট্যান্ট। তাহলে আপওয়ার্ড ফোর্সটা হচ্ছে 2 পাই আর গামা ফাই, সেটা কার সঙ্গে সমান হবে? এই আপওয়ার্ড ফোর্সটা যখন যে লিকুইড ড্রপটা তৈরি হচ্ছে তার মাসের সঙ্গে বা তার ওজনের সঙ্গে সমান হবে, হ্যাঁ, ওজনের থেকে সমান হলো তখন ইকুইলিব্রিয়ামটা এলো। আর যদি এই ওয়াটার ড্রপ তার ওজনটা এই আপওয়ার্ড ফোর্স তার থেকে সামান্য বেশি হয়ে যায়, তাহলে ড্রপটা তোমার নিচে পড়বে। তাহলে জাস্ট লিকুইড ড্রপটা পরে ঠিক আগের মুহূর্তে আপওয়ার্ড ফোর্স ডাউনওয়ার্ড ফোর্স সমান, অর্থাৎ 2 পাই আর গামা ফাই এটা এমজির সঙ্গে সমান হচ্ছে। আচ্ছা, এম ইন্টু জি, এমটা হচ্ছে মাস অফ এ সিঙ্গেল লিকুইড ড্রপ, সেটাকে তুমি লিখতে পারো ডেনসিটি ইন্টু ভলিউম অফ এ সিঙ্গেল মলিকুল, ভলিউম অফ এ সিঙ্গেল ড্রপ। তাহলে এমটা হচ্ছে মাস অফ এ সিঙ্গেল ড্রপ, তাহলে তার সেটাকে লিখবো তোমার লিকুইডের ডেনসিটি ইন্টু ভলিউম অফ এ সিঙ্গেল ড্রপ। আর এবারে যেটা কথা হচ্ছে যে এই যে ভলিউমটা তুমি লিখছো, এই ভলিউমটা একটা ড্রপের ভলিউম তো তুমি ক্যালকুলেট করতে পারবে না। সেখানে যেটা করা হলো যে ধরো এই একটা দাগ আছে, এই একটা দাগ আছে, এই দুটো দাগের মধ্যে যে ভলিউমটা সেটা যদি ভি হয়, এবং এই ভি ভলিউমের লিকুইড পড়ছে তার ড্রপের সংখ্যা যদি এন হয়, তো একটা ড্রপের ভলিউম কত হলো? ভি বাই এন। তাহলে এইটা হচ্ছে ভলিউম অফ এ সিঙ্গেল ড্রপ, ভলিউম অফ এ সিঙ্গেল ড্রপ, ভিটা হচ্ছে ভি বাই এন। কত হয়ে গেল এই ইকুয়েশনে? 2 পাই আর গামা ফাই ইকুয়াল টু রো ক্যাপিটাল ভি বাই এন ইন্টু জি। আর এবারে এইখানে ফাই একটা হারকিন্স বাউন্ড কনস্ট্যান্ট রাখা হয়েছে। এবার এই হারকিন্স বাউন্ড কনস্ট্যান্টটা তুমি যদি রিলেটিভ সারফেস টেনশন বের করো, সেই জন্য তোমার অ্যাকচুয়ালি ওটা কাজে লাগবে না। তুমি যখন আননোন কোন একটা লিকুইড নিয়েছো, এই ফর্মুলায় বসালে কি হবে? 2 পাই আর গামা ফর দ্য লিকুইড ইন্টু ফাই, সেটা হচ্ছে এখানে ডেনসিটি অফ লিকুইড। এই ভলিউম যেটা যে যতখানি ভলিউমের লিকুইড ফেলছে সেটা সবার ক্ষেত্রে কনস্ট্যান্ট, শুধু নাম্বার অফ ড্রপসটা পাল্টাচ্ছে, নাম্বার অফ ড্রপস ফর দ্য লিকুইড ভি ইন্টু জি। আর এটা যদি জলের জন্য করতে, তার 2 পাই আর গামা ওয়াটার ফাই ইকুয়াল টু ডেনসিটি অফ ওয়াটার নাম্বার অফ ড্রপস অফ ওয়াটার ভি ইন্টু জি। আচ্ছা, এখানে আমি অ্যাজিউম করে নিয়েছি
যে হারকিন্স বাউন্ড কনস্ট্যান্টটা তোমার জল এবং যে আননোন লিকুইডটা করছে তার জন্য সমান, মানে এই যে ফাই এবং এই ফাই এটা তুমি সমান ধরে নিচ্ছ, ঠিক আছে। তাহলে এবার এই দুটো রেশিও করো, রেশিও করলে দেখো গামা লিকুইড বাই গামা ওয়াটার হয়ে গেল, গামা লিকুইড বাই গামা ওয়াটার সেটা হচ্ছে রিলেটিভ সারফেস টেনশন। তাহলে বাঁদিকে দেখো বাকি সব কেটে চলে যাচ্ছে, তাহলে গামা লিকুইড বাই গামা ওয়াটার হচ্ছে সেটা রিলেটিভ সারফেস টেনশন। ডান দিকে কি হচ্ছে ডেনসিটি অফ লিকুইড বাই ডেনসিটি অফ ওয়াটার ইন্টু নাম্বার অফ ড্রপস অফ ওয়াটার বাই নাম্বার অফ ড্রপস অফ লিকুইড। আর লিকুইডের ডেনসিটি বা জলের ডেনসিটি এই রেশিওটা হচ্ছে তোমার স্পেসিফিক গ্র্যাভিটি। রিলেটিভ সারফেস টেনশনটা হলো স্পেসিফিক গ্র্যাভিটি কিন্তু নাম্বার অফ ড্রপস অফ ওয়াটার বাই নাম্বার অফ ড্রপস অফ লিকুইড। তাহলে এইটা হচ্ছে রিলেটিভ সারফেস টেনশন। রিলেটিভ সারফেস টেনশন সেটা তুমি দেখো এই ইকুয়েশন। আর এখানে তোমার দুটো কাজ করতে হয়, একটা হচ্ছে এই স্ট্যালাগমোমিটার ব্যবহার করে এই কোনটা যে 60-এর ভলিউম যেটা এই দাগ থেকে এই দাগ, সেটা তোমার লিকুইড দিয়ে কত ড্রপ হলো আর জল দিয়ে কত ড্রপ হলো সেগুলোকে মেপে নিতে হয়। একটা মেজারমেন্টে তো তোমাকে স্যাটিসফাইড থাকলে হয় না, তো অন্তত খানতিনেক মেজারমেন্ট তোমাকে করতে হবে। তাহলে 3বার লিকুইড দিয়ে তুমি কত ড্রপ পড়ছে তার একটা অ্যাভারেজ দিলে, 3বার জল দিয়ে তার অ্যাভারেজ তুমি বের করলে। আর একটা স্পেসিফিক গ্র্যাভিটি বোতল থাকে, স্পেসিফিক গ্র্যাভিটি বোতলে করে তোমাকে স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য লিকুইড বের করে নিতে হয়। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি বোতল আছে, তুমি সেটা খালি ওজন করবে, একবার হচ্ছে পুরো জল ভর্তি করে ওজন করবে, একবার হচ্ছে লিকুইড ভর্তি করে ওজন করবে। যেটা হবে তোমার স্পেসিফিক গ্র্যাভিটি হয়ে যাবে ওই লিকুইড ভর্তি করে ওজন মাইনাস ফাঁকা ওজন ডিভাইডেড বাই জল ভর্তি করে ওজন মাইনাস ফাঁকা ওজন। সেখান থেকে তুমি স্পেসিফিক গ্র্যাভিটিটাকে বের করে নিতে পারছো। এই যে এখানে লিখেছি দেখো, তাহলে এটা হচ্ছে ডেনসিটিটা হচ্ছে মানে স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে তোমার লিকুইডের ডেনসিটি বা জলের ডেনসিটি, তোমার লিকুইডের ভলিউম, লিকুইডের ওজন বাই তার ভলিউম বাই হচ্ছে জলের ওজন বাই তার ভলিউম। এবারে দুদিকেই একই স্পেসিফিক গ্র্যাভিটি বোতল যদি ব্যবহার করো দুজনের ক্ষেত্রে ভলিউমটা এক্স্যাক্টলি একই। যেটা লাগবে সেটা হচ্ছে লিকুইডের ওজন বাই জলের ওজন। লিকুইডের ওজনটা কি হবে সেটা আমি বললাম যে লিকুইড ভর্তি করে যে স্পেসিফিক বোতলটা আছে তার ওজন মাইনাস ফাঁকা ওজন ডিভাইডেড বাই জল ভর্তি করে যে ওজনটা আছে সেইটা মাইনাস ফাঁকা ওজন। তাহলে দেখো তোমার ল্যাবরেটরিতে এই এক্সপেরিমেন্টটা হয়তো অলরেডি সবাই করে ফেলেছো, সেখানে তুমি এই যেটা যেভাবে বললাম সেটাই তুমি অ্যাকচুয়ালি করেছো, যে রিলেটিভ সারফেস টেনশন স্ট্যালাগমোমিটার ইউজ করে তুমি ব্যবহার করেছো। তার জন্য স্পেসিফিক গ্র্যাভিটি বোতল করে যেমন তোমাকে ডেনসিটি বা স্পেসিফিক গ্র্যাভিটি মেপে ফেলতে হচ্ছে, তেমন ওই স্ট্যালাগমোমিটার ইউজ করে জল দিলে এবং লিকুইড দিলে কত ড্রপ তোমার হচ্ছে সেটাকে দেখে নিতে হচ্ছে। সেই জায়গা থেকে তুমি রিলেটিভ সারফেস টেনশনটাকে বের করে ফেলতে পারছো। এখন একটা গিভেন টেম্পারেচার যদি জলের সারফেস টেনশন তোমাকে বলে দেওয়া থাকে, জলের সারফেস টেনশন বলে দেওয়া থাকে, তাহলে অ্যাবসলিউট সারফেস টেনশন তুমি বের করে ফেলতে পারবে। এটা রিলেটিভ সারফেস টেনশন ইনটু সারফেস টেনশন অফ ওয়াটার। তাহলে বোঝা গেল কেমন করে স্ট্যালাগোমিটার ব্যবহার করে ড্রপ কাউন্ট বা ড্রপ নাম্বার মেথডে তুমি সারফেস টেনশনটা বা রিলেটিভ সারফেস টেনশনটা বের করছো, ঠিক আছে। হ্যাঁ স্যার। আর এবারে দেখো ওই এর উপরে বেশ করে একটা নিউমেরিক্যাল প্রবলেম বলছে ইন দ্য ডিটারমিনেশন অফ সারফেস টেনশন অফ এ লিকুইড A by drop count method, equal volume of A and water gives 60 and 20 drops respectively. Calculate the surface tension of A. যেখানে ডেনসিটি অফ লিকুইড বলে দিয়েছে, ডেনসিটি অফ ওয়াটার বলে দিয়েছে, আর সারফেস টেনশন অফ ওয়াটার বলে দিয়েছে। তাহলে দেখো রিলেটিভ সারফেস টেনশন যেটা হচ্ছে সারফেস টেনশন অফ A বাই সারফেস টেনশন অফ ওয়াটার, সেটা স্পেসিফিক গ্র্যাভিটি কিন্তু নাম্বার অফ ড্রপস অফ ওয়াটার বাই নাম্বার অফ ড্রপস অফ লিকুইড A। সেখান থেকে যদি তুমি অ্যাবসলিউট সারফেস টেনশনটা বের করতে চাও, এর সঙ্গে জলের সারফেস টেনশন গুণ হয়ে যাবে। এবার দেখো সব ডেটাগুলো বসিয়েছি, লিকুইডের ডেনসিটি বসিয়েছি 0.896 গ্রাম পার সেন্টিমিটার কিউব, জলের ডেনসিটি বসিয়েছি 0.964 গ্রাম পার সেন্টিমিটার কিউব। জল দিয়ে কত ড্রপ হয়েছে 20 ড্রপ, আর লিকুইড দিয়ে ড্রপ হয়েছে 60 ড্রপ, তাকে গুণ করে ফেললাম জলের যে সারফেস টেনশন অ্যাবসলিউট সারফেস টেনশন সেটা দিয়ে। সেখান থেকে তুমি যে লিকুইড তার সারফেস টেনশন বের করে ফেলতে পারবে। আচ্ছা, নেক্সট যে টপিকটা, এটাও পরীক্ষার জন্য ভীষণ পপুলার একটা টপিক। এটাও তুমি দেখবে যে ছোটবেলায় যে সারফেস টেনশন পড়েছো সেখানে সারফেস টেনশনের টেম্পারেচার ডিপেন্ডেন্স নিয়ে খুব বেশি কথা হয় না। টেম্পারেচার ডিপেন্ডেন্সটা এই অনার্স লেভেলেই হচ্ছে বেশি থাকে, সেই জন্য এই টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ সারফেস টেনশন সেটাও কিন্তু একটা ভীষণ ইকুয়ালি ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা একটু দেখে নিতে হবে। তো দেখো যেটা এক্সপেরিমেন্ট মানে দেখা যায়, মানে যেটা লোকে অবজার্ভ করে বা লোকে যেটা এক্সপেরিমেন্টালি দেখেছে বা এক্সপিরিয়েন্স থেকে দেখেছে, সেটা হচ্ছে এই যে টেম্পারেচার বাড়ালে সারফেস টেনশন কমে যায়।
এটা তোমার যে এক্সপিরিয়েন্সটা তুমি ডেইলি লাইফে দেখো সেটা হচ্ছে এই ধরো একটা জামা কাপড়ের ময়লা সহজে ছাড়ছে না, জামা কাপড়ের ময়লা তো চিটকে থাকে সারফেস টেনশনের জন্য, তুমি একটুখানি গরম জলে ফোটাও, হ্যাঁ, মানে একই ডিটারজেন্ট বা কিছু তুমি হয়তো ইউজ করছো, তুমি ওটাকে জাস্ট সিম্পলি খালি মানে ঠান্ডা জলে ধোও আর গরম জলে ধো, গরম জলে ধুলে হচ্ছে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে। তার মানে মূলত যেটা কথা সেটা হচ্ছে সারফেস টেম্পারেচার বাড়ালে হচ্ছে কমে যায়। আর এবারে সারফেস টেনশন যেটা টেম্পারেচার বাড়ালে কমে যায়, কতখানি কমে সেটা বিজ্ঞানী ইটোভস একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন দিলেন। তিনি বললেন যে মোলার সারফেস টেনশন মানে তোমাকে সারফেস টেনশনকে মোলার সারফেস এরিয়া দিয়ে গুণ করতে হচ্ছে। ধরো ভি যদি স্পেসিফিক ভলিউম হয়, এই যে ছোট হাতের ভিটা হচ্ছে স্পেসিফিক ভলিউম, আর এমটা যদি মোলার মাস হয় তাহলে এম ভিটা হচ্ছে তোমার মোলার ভলিউম। তাহলে মোলার ভলিউমের 2/3 এর সঙ্গে প্রপোর্শনাল হবে মোলার সারফেস এরিয়াটা। মানে ধরো মানে যদি রেডিয়াস করে একটা স্ফিয়ারের আর হয় তাহলে ভলিউমটা যেমন আর কিউবের সঙ্গে প্রপোর্শনাল, এরিয়া তো আর স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। সেই জন্য ভলিউম যদি এমভি হয় তাহলে সারফেস এরিয়াটা এমভি টু দি পাওয়ার 2/3 এর সঙ্গে প্রপোর্শনাল। তাহলে এম হচ্ছে মোলার মাস, ভি হচ্ছে ভলিউম অফ 1 গ্রাম অফ দ্য লিকুইড, এমভিটা হচ্ছে মোলার ভলিউম, আর গামা ইন্টু এমভি টু দি পাওয়ার 2/3 একে বলা হয় মোলার সারফেস টেনশন। যেটা ইটোভাস যেটা প্রথমে দেখলেন যে মোলার সারফেস টেনশনটা টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে কমছে এবং একটা সার্টেন টেম্পারেচারে গিয়ে মোলার সারফেস টেনশনটা জিরো হয়ে যাচ্ছে। যে টেম্পারেচারে মোলার সারফেস টেনশন জিরো হয়ে যাচ্ছে তাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে এই যে টিসিটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার, আর এটা মোলার সারফেস টেনশন। এখানে এই টিসিটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার। আর ক্রিটিক্যাল টেম্পারেচার মানে একটা টেম্পারেচার যেখানে সারফেস টেনশনটা জিরো হয়। ক্রিটিক্যাল টেম্পারেচার মানে হচ্ছে এই টেম্পারেচার অ্যাট হুইচ গামাটা তোমার জিরো হয়ে যাচ্ছে। বলা হলো যখন টিটা টিসির সঙ্গে সমান তখন সারফেস টেনশনটা তোমার জিরো হয়ে যাচ্ছে। এই এই যে ইকুয়েশনটা এটা হচ্ছে ইটোভস ইকুয়েশন। তাহলে মোলার সারফেস টেনশন যেখানে এমটা হচ্ছে মোলার ভলিউম, ভিটা হচ্ছে মোলার মাস, ভিটা হচ্ছে স্পেসিফিক ভলিউম, গামাটা সারফেস টেনশন, বাঁদিকে পুরো কোয়ান্টিটিটাকে বলে মোলার সারফেস টেনশন। সেটা তোমার টেম্পারেচারের সাথে সাথে, হ্যাঁ টেম্পারেচার আমি ডিগ্রি সেন্টিগ্রেডে ধরে লিখেছি, টেম্পারেচার বাড়ালে হচ্ছে কমছে, হ্যাঁ, এবং টি যখন টিসির সঙ্গে সমান হয়ে যাচ্ছে তখন সেটা জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, টিসিটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার যেখানে সারফেস টেনশনটা জিরো হয়। আচ্ছা, পরে এই মানে এই র্যামসে এবং শিল্ড এরা দুজনে এই ইটোভাসের ইকুয়েশনটা কিছুটা মডিফাই করলে তারা দেখলেন যে ঠিক আছে টেম্পারেচার বাড়ালে মোলার সারফেস টেনশনটা কমছে, কিন্তু ইটোভাসের ইকুয়েশনে যেটা বলা হচ্ছে যে টেম্পারেচার যখন ক্রিটিক্যাল টেম্পারেচারের সঙ্গে সমান হয়, টি ইকুয়াল টু টিসি হয়, তখনই বুঝি মোলার সারফেস টেনশনটা জিরো হয়ে যায়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তার থেকে প্রায় 6 ডিগ্রি সেন্টিগ্রেড আগেই কিন্তু তোমার সারফেস টেনশনটা জিরো হয়ে যায়। অর্থাৎ মোলার সারফেস টেনশনটা সেটা কি হচ্ছে না তোমার ইকুয়েশনটা কে টিসি মাইনাস টি মাইনাস 6, অর্থাৎ দেখো যখন টিটা হচ্ছে তোমার টিসি মাইনাস 6 হয়ে যাচ্ছে তখনই মোলার সারফেস টেনশনটা জিরো হয়ে যাচ্ছে। তার মানে এইটা যদি টিসি হয় তাহলে এই যে পার্টটা সেটা হচ্ছে টিসি মাইনাস 6, সেখানে গিয়ে মোলার সারফেস টেনশনটা তোমার জিরো হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে ইটোভস, র্যামস এবং শিল্ড ইকুয়েশন। তাহলে কি হলো, তাহলে আমি আবার বলছি ইটোভস ইকুয়েশনটা তুমি দেখতে পেয়েছো যেখানে বলা হচ্ছে যে মোলার সারফেস টেনশনটা সেটা সার্টেনলি তোমার টেম্পারেচার বাড়ার সাথে সাথে লিনিয়ারলি কমছে এবং যখন টি ইকুয়াল টু টিসি বা ক্রিটিক্যাল টেম্পারেচার সেটা ভ্যানিশ করছে। আর র্যামসে এবং শিল্ড তারা যেটা বললেন যে হ্যাঁ ঠিকই আছে, কিন্তু যেটা কথা সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড আগে এসেই হচ্ছে মোলার সারফেস টেনশনটা তোমার জিরো হয়ে যাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি ইকুয়েশনটা হওয়া উচিত হচ্ছে গামা এম বি টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু কে টিসি মাইনাস টি মাইনাস 6 এইটা। এবং তার মতো করে তিনি প্লট করলেন, প্লট করে স্ট্রোকটা কেটে বেরোলো, সেটা হচ্ছে 2.1 হলো। আর এবারে যেটা কথা সেটা হচ্ছে এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা ভ্যালিড থাকছে তখনই যখন কোনো অ্যাসোসিয়েশন হচ্ছে না, অর্থাৎ লিকুইড মলিকুলগুলো তারা ইন্ডিভিজুয়াল মলিকুল হিসেবে থাকছে, কোনো অ্যাসোসিয়েশন হচ্ছে না। কিন্তু যদি অ্যাসোসিয়েশন করে তারা ডাইমার মানে স্ট্রং হাইড্রোজেন বন্ডিং করেছে বা কখনো হয়তো ডাইমার তৈরি করেছে বা ট্রাইমার তৈরি করেছে, এরকম যদি সিচুয়েশন হয় তাহলে এই ইকুয়েশনটা মডিফাইড হবে কি করে। দেখো আগে এমটা ছিল মোলার মাস, কিন্তু যদি ডাইমার তৈরি হয় মোলার মাসটা দ্বিগুণ হয়ে যাবে, ট্রাইমার হলে মোলার মাসটা 3 গুণ হয়ে যাবে।
অর্থাৎ ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন যদি এক্স হয় তাহলে মোলার মাসটা এক্স ইন্টু এম হয়ে গেল। তাহলে এম এর জায়গায় এক্স এম তুমি রিপ্লেস করে দাও, তাহলে হয়ে গেল কত, গামা এক্স এম বি টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু কে ইন্টু টিসি মাইনাস টি মাইনাস 6। এইটা, এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল ইকুয়েশন। এক্সটা হচ্ছে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন, আর ইটোভাস র্যামস এবং শিল্ড ইকুয়েশন হচ্ছে তোমার এইটা। এই যে ইকুয়েশনটা সেটা হচ্ছে ইটোভাস র্যামস এবং শিল্ড ইকুয়েশন যদি বলো, বা সারফেস টেনশন টেম্পারেচার ডিপেন্ডেন্সের যে ইকুয়েশনটা বলো তুমি এই ইকুয়েশনটাকে লিখবে। স্পেশালি অ্যাসোসিয়েশন থাকলে হচ্ছে তুমি এই ইকুয়েশনটাকে লিখবে। আর যদি শুধুমাত্র ইটোভাস ইকুয়েশন হয় সেটা হচ্ছে এই ইকুয়েশন। ইটোভাস ইকুয়েশনটা সত্যি নয়, কারণ সত্যি সত্যি দেখা যাচ্ছে যে টেম্পারেচারটা তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড আগেই এটা ভ্যানিশ করে যাচ্ছে। এখানে তোমার ইটোভাস র্যামস এবং শিল্ড এই ইকুয়েশনটি অ্যাকচুয়ালি বলা উচিত। আর নিউমেরিক্যাল প্রবলেম করার সময় একটা স্পেশাল কেসে যদি কোনো অ্যাসোসিয়েশন থাকে তাহলে মোলার মাসটা এক্স ইন্টু এম দিয়ে তোমার রিপ্লেস হয়ে যাবে। দিস ইজ দ্য টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ সারফেস টেনশন। মানে বেসিক্যালি তুমি একটুখানি মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে বোঝার চেষ্টা করো। দেখো কেন সারফেস টেনশনটা আসছে। আগের দিন যখন মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে বলেছিলাম যে সারফেসের মলিকুলগুলো নিচে থাকে বাল্ক আর উপরে থাকছে তোমার ভেপার, নিচে থাকছে লিকুইড উপরে থাকছে ভেপার। লিকুইডের মলিকুলের সংখ্যা বেশি বলে তোমার লিকুইডের মলিকুলগুলো সারফেস মলিকুলগুলোকে অনেক স্ট্রংলি অ্যাট্রাক্ট করছে, ভেপারের মলিকুলগুলো উপরের দিকে অতটা স্ট্রংলি অ্যাট্রাক্ট করতে পারছে না, তাই তো? তাহলে এবারে কি হলো, এবারে হচ্ছে তুমি যখন টেম্পারেচার, আচ্ছা তার জন্য নেট একটা ডাউনওয়ার্ড ফোর্স কাজ করছে। এবার সেই ফোর্সের এগেনস্টে তোমাকে ওয়ার্ক করতে হচ্ছে লিকুইডের মলিকুলগুলো বাল্ক থেকে সারফেসে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ ইউনিট সারফেস এরিয়া বাড়ানোর জন্য তোমাকে যে ওয়ার্কটাকে করতে হলো সেটা সারফেস এনার্জি, সেটাই তোমার নিউমেরিক্যালি সারফেস টেনশনের সঙ্গে সমান। মানে যত নেট ডাউনওয়ার্ড ফোর্স বেশি সারফেস টেনশন তত বেশি। আর টেম্পারেচার যখন বাড়াচ্ছে তখন কি হবে, লিকুইডটা ভেপোরাইজ করে মোর অ্যান্ড মোর লিকুইড ভেপার ফেজে যাওয়ার চেষ্টা করবে। তাহলে মোর অ্যান্ড মোর লিকুইড যদি ভেপার ফেজে তোমার যায় তাহলে কি হচ্ছে, তাহলে ভেপার ফেজে মলিকুলের সংখ্যা গ্র্যাজুয়ালি বাড়ছে, বাড়লে আপওয়ার্ড ফোর্সটাও তোমার বাড়ছে। এইভাবে বাড়তে 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 একটা সময় আসবে যখন তুমি দেখবে লিকুইডের দিক থেকে মলিকুলগুলো যতখানি ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে, ভেপারের দিক থেকে মলিকুলগুলো এক্স্যাক্টলি ততখানি ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে, তখন কি হচ্ছে তোমার সারফেস টেনশনটা ভ্যানিশ করে যাবে। ঠিক আছে, তো টেম্পারেচার বাড়লে কেন সারফেস টেনশনটা কমে যাচ্ছে, কারণ টেম্পারেচার বাড়ালে মোর অ্যান্ড মোর মলিকুলস উইল গো ফ্রম লিকুইড স্টেট টু ভেপার স্টেট। সেখানে যেটা নেট ডাউনওয়ার্ড ফোর্স যেটা কাজ করছিল সেই ফোর্সটা গ্র্যাজুয়ালি কমবে, কমবে মানে সারফেস টেনশনটা বাড়বে। ঠিক আছে, যে ব্যাপার। আর তার উপরে বেশ করে একটা নিউমেরিক্যাল প্রবলেম দেখো, দ্য সারফেস টেনশন অফ ইথাইল অ্যাসিটেট, যেখানে ক্রিটিক্যাল টেম্পারেচার বলছে 523 কেলভিন, is 25 centimeter at 273 Kelvin. Estimate its value at 623 Kelvin. দেখো বলেছে ইটোভাস র্যামসের শিল্ড ইকুয়েশন থেকে তুমি এই গামা কিন্তু এম ভি টু দি পাওয়ার 2/3 এটা কে টিসি মাইনাস টি মাইনাস 6, তাহলে এম ভি টু দি পাওয়ার 2/3 কে দিয়ে ভাগ করে দিলে তাহলে টিসি মাইনাস টি মাইনাস 6 বাই গামা হলো। দেখো এই জিনিসটা একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে এবারে তুমি দুটো টেম্পারেচার একটা টি ওয়ান এবং একটা টি টু হলে টিসি মাইনাস টি ওয়ান মাইনাস 6 বাই গামা ওয়ান ইকুয়াল টু হয়ে যায় টিসি মাইনাস টি টু মাইনাস 6 বাই গামা টু। মানে টি টু টেম্পারেচার সারফেসের সাথে গামা টু হয়, টি ওয়ান টেম্পারেচার সারফেসের সাথে গামা ওয়ান হয়, তাহলে এটা ইকুয়াল টু এটা, সেখান থেকে গামা টুটা তুমি বের করে নিলে টিসি মাইনাস টি টু মাইনাস 6 বাই টিসি মাইনাস টি ওয়ান মাইনাস 6 ইন্টু গামা ওয়ান। টিসিটা হচ্ছে তোমার 523 কেলভিন, টি টুটা হচ্ছে 623 কেলভিন, 623 কেলভিন মাইনাস 6 ডিভাইডেড বাই 523 মানে 273 মাইনাস 6, আর গামা ওয়ানটা হচ্ছে 25 আর 9 বলে দেওয়া, তুমি করলে করে ফাইনাল টেম্পারেচার 623 কেলভিনে তোমার সারফেস টেনশনটা বেরিয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে সারফেস টেনশন আর টেম্পারেচার at 623 কেলভিন। ঠিক আছে, তাহলে দেখো এই টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ সারফেস টেনশন বা মোলার সারফেস এনার্জি সেটা আমরা বললাম, এবং তার মতো করে নিউমেরিক্যাল প্রবলেম কেমন করে হচ্ছে তুমি পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের টোটাল যা পার্টটা আমাদের ছিল আর কি সারফেস টেনশন রিলেটেড সেটা। তুমি এবারে সিলেবাসটাকে দেখো, সিলেবাসটা দেখলে তুমি বুঝতে পারবে যে 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 টপিকগুলো অ্যাকচুয়ালি কভার করার কথা আমরা কভার করে দিয়েছি, এবং যে যে ইকুয়েশনগুলো ব্যবহার করা থিওরিটিক্যালি তো অনেকগুলো জায়গা আছেই তুমি দেখতে পেয়েছো,
ছোটখাটো কোশ্চেন প্রচুর জায়গা আছে, মানে বড় বড় ইকুয়েশনের মধ্যে তোমার ধরো এক্সেস প্রেসারের কনটেক্সটে তোমাকে ল্যাপ্লাস ইকুয়েশন ডিরাইভ করতে হয়, এবং ল্যাপ্লাস ইকুয়েশনে তুমি খেয়াল রাখবে যে একটা সারফেস নাকি দুটো সারফেস, তার উপরে নির্ভর করে এক্সেস প্রেসারের এক্সপ্রেশনগুলো পাল্টাবে। ল্যাপ্লাস ইকুয়েশনের ডেরিভেশন তোমার আসে, কেলভিন ইকুয়েশন যেটা তার ডেরিভেশন আসে, ক্যাপিলারি রাইজ বা ক্যাপিলারি ডিপ্রেশন এক্সপ্রেশন বের করা সেটা তোমার আসে, এগুলো ডেরিভেশনের রেসপেক্টে। টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ তোমার সারফেস টেনশন এটা তোমার আসে, চালাকমোমিটার দিয়ে তুমি কি করে রিলেটিভ সারফেস টেনশন বের করবে সেগুলো তোমার আসবে। তারপরে ওয়ার্ক অফ অ্যাডেশন, ওয়ার্ক অফ কোহেশন, হ্যাঁ, সেখান থেকে স্প্রেডিং কোফিসিয়েন্ট, সেখানে একটা লিকুইড আর একটা লিকুইড স্প্রেড করবি কিনা ভীষণ আসে, কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, এবং সেইখান থেকে এই কন্ডিশন ফর ওয়েটিং, অর্থাৎ একটা লিকুইড একটা সলিড সারফেসে সেটা ছড়িয়ে পড়বে নাকি তারা অ্যাকচুয়ালি গ্লোবিউল তৈরি করে ফেলবে আর কি, সেগুলো আসে। এছাড়া সারফেস টেনশন, সারফেস এনার্জি, তাদের মলিকুলার ইন্টারপ্রিটেশন, তাদের সঙ্গে ছোট ছোট কিছু প্রশ্ন এসবগুলো তো আছেই আর কি। হ্যাঁ, তাহলে মোটামুটিভাবে দেখবে তুমি 10 years খুলবে যে ধরনের প্রবলেম পড়ে, এবং একটা স্ট্যান্ডার্ড জায়গায় যে ধরনের প্রবলেম থাকে সেগুলো আমরা আলোচনা করলাম। তোমরা যেটা করতে পারো, আমাদের যে বইটা যেখানে সারফেস টেনশন আছে, নতুন ভলিউমের যদি বই কেনো তাহলে ভলিউম 1-এ সেখানে যে সারফেস টেনশনটা আছে সেটা ভীষণ এক্সটেন্সিভলি, ভীষণ ভালোভাবে লেখা, প্রচুর প্রবলেম করা আছে। মানে আমার মনে হয় আমাদের যে বইয়ে যে সারফেস টেনশনটা আছে একটা ফিজিক্যাল কেমিস্টদের লেখা মোস্ট এক্সটেন্সিভ, মানে মোস্ট এক্সটেন্সিভলি সারফেস টেন্সর ওখানে লেখা হয়েছে। এখানে প্রচুর প্রবলেম কষে দেওয়া আছে, প্রচুর থিওরি, বিভিন্ন রকম সব ভালো ভালো থিওরি ওখানে বলা আছে আর কি। ঠিক আছে, তো প্রচুর ফেনোমেনার কথা বলা আছে আর কি। ওই জায়গাটা একটা তুমি ভালো করে ওইটা একটুখানি পড়ে নাও। 10 years যেগুলো বলেছি সেগুলি, সেই টাইপের কোশ্চেনগুলি পড়ে, সেটা খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে এটা একটুখানি বাড়িতে করবে। ঠিক আছে, তাহলে বলো, কারো যদি কিছু অসুবিধা থাকে বলো।